আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা দ্রুত লাইভে জয়েন হই এবং লাইভটি আমরা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি যাতে তারা ক্লাসে জয়েন করতে পারে। আমরা 1 মিনিট পরেই আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। তো আমরা দাগ কাটা চেক, সেই দাগ কাটা চেকের টপিকটা থেকে আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব, কারণ তখন থেকে নেটে একটু প্রবলেম ছিল। তো দাগ কাটা চেক থেকে আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, আমরা দ্রুত একটু লাইভে জয়েন হই। যে সকল বন্ধুরা ক্লাসে ছিল তাদেরকে আবার একটু মেনশন করে দেই লাইভে, যাতে তারা ক্লাসটি করতে পারে। ওকে, আমি একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাই। আমরা বাহক চেক এবং হুকুম চেক আমরা আশা করি বুঝতে পারছি যে বাহক চেক হাত পরিবর্তনের মাধ্যমে কি হয়, মালিকানা স্থানান্তরিত হয়। আর হুকুম চেক কি? হুকুম চেক প্রাপকের জায়গায় যার নাম লেখা থাকে, ব্যাংক তাকেই টাকা প্রদান করে, অন্য কাউকে কি করে না, ব্যাংক টাকা প্রদান করে না। ঠিক আছে। আর দাগ কাটা চেক কি? দাগ কাটা চেক মানে বাহক চেক এবং হুকুম চেক দুইটাকে আমরা দাগ কাটা চেকে রূপান্তর করতে পারি। বাহক চেক এবং হুকুম চেক দুইটাকে আমরা কিসে রূপান্তর করতে পারি? আমরা দাগ কাটা চেকে রূপান্তর করতে পারি। ওকে, দাগ কাটা চেক আলাদা আর কোনো চেক নয়, আলাদা আর কোনো কি নয়, চেক নয়। ওকে, আমরা একটু দ্রুত জয়েন হই, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি যাতে তারা ক্লাসটি করতে পারে। ওকে, আচ্ছা আমরা শুরু করে দিই, আসতে থাকুক। তাহলে দাগ কাটা চেক সবচেয়ে নিরাপদ এবং এই চেকটা দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের নাম কি? একটা সাধারণভাবে দাগ কাটা চেক, আর একটা বিশেষ দাগ কাটা চেক। সাধারণভাবে দাগ কাটা চেক এবং আরেকটা কি, বিশেষ দাগ কাটা চেক। তাহলে দাগ কাটা চেক থেকেই লাইভে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আমরা আবার দাগ কাটা চেক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেখান থেকেই শুরু করব। দেখেন, বাহক চেক বা হুকুম চেকের বাম কোণে যদি দুটি সমান্তরাল দাগ কেটে দেওয়া হয়, তাহলে তাদেরকে দাগ কাটা চেকে কি করা যায়, রূপান্তর করা যায়। তার মানে বাহক চেক এবং হুকুম চেককে আমরা কিসে রূপান্তর করি? আমরা দাগ কাটা চেকে রূপান্তর করি। দাগ কাটা চেক আলাদা কোনো চেক না, দাগ কাটা চেক আলাদা কোনো চেক না। চেক আছে দুই ধরনের, একটা বাহক চেক এবং কি চেক, একটা হুকুম চেক। তো এই বাহক চেক এবং হুকুম চেককে আমরা চাইলে দাগ কাটা চেকে রূপান্তর করতে পারি। পরে বলছে কি, প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা সংগ্রহ করতে হয়, নগদে সংগ্রহ করা যায় না। তার মানে যত ধরনের দাগ কাটা চেক আছে, সকল দাগ কাটা চেকের অর্থ যদি আপনি সংগ্রহ করতে চান ব্যাংক থেকে, অবশ্যই ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা সংগ্রহ করতে হবে। আপনি নগদে এই টাকা কি করতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, চেকের জালিয়াতি ও চুরিজনিত সমস্যায়ও কোনো সমস্যা হয় না। কোনো জালিয়াতি বা চুরিজনিত যে কোনো সমস্যা হোক, এটা কোনো সমস্যা না। চেকটা কি অধিক নিরাপদ। চেকে প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ঋণ আমানত সৃষ্টিতে কি রাখে, ভূমিকা রাখে, এটা মনে রাখবেন যে কোন চেক ঋণ আমানত সৃষ্টি করতে ভূমিকা রাখে, কোন চেক ঋণ আমানত সৃষ্টি করতে কি ভূমিকা রাখে। তার মানে দাগ কাটা চেক কি, দাগ কাটা চেক ঋণ আমানত সৃষ্টিতে কি রাখে, ভূমিকা রাখে। এই লাইনটা আমি ভালো করে মনে রাখতে বলছিলাম, কারণ এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে অনেক ধরন ভাবেই সৃজনশীল পরীক্ষাতে আসতে পারে। যে প্রয়োজনে চেকদাতা বা আদেশটা দাগহীন চেকে রূপান্তর করতে পারে, মানে দাগ কাটা চেককে দাগহীন চেকে রূপান্তর করা যায়। আর দাগ কাটা চেককে যদি দাগহীন চেকে রূপান্তর করা হয়, তাহলে সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় বাহক চেক। সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় বাহক চেক। ঠিক আছে। তো দাগহীন চেকে রূপান্তর করব কিভাবে? আদেশটা বা চেকদাতা কি করবে, একটানে দাগ কেটে সেখানে নমুনা স্বাক্ষর দিয়ে দিবে। এই যে দুইটা সমান্তরাল দাগ যে দেওয়া আছে, দুইটা সমান্তরাল দাগ যে দেওয়া আছে, সেই সমান্তরাল দাগটা একটানে কাটবে এবং কাটার পাশে তার একটা নমুনা স্বাক্ষর দিয়ে দিলেই দাগ কাটা চেক কি হয়ে যাবে, দাগহীন চেকে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখেন, সাধারণভাবে দাগ কাটা চেক কি? সাধারণভাবে দাগ কাটা চেক যদি কোনো দাগ কাটা চেকে ব্যাংক শব্দের উল্লেখ না থাকে, ব্যাংক শব্দের উল্লেখ না থাকলেই সেটা সাধারণভাবে দাগ কাটা চেক। তো এই সাধারণভাবে দাগ কাটা চেকে একটা জিনিস সবচেয়ে বেশি উল্লেখ থাকে, সেটা প্রাপকের ব্যাংক হিসাব। প্রাপকের ব্যাংক হিসাব এই নামটা সাধারণ দাগ কাটা চেকে বেশি উল্লেখ থাকে। যদি সাধারণ দাগ কাটা চেকে প্রাপকের ব্যাংক হিসাব এই কথাটা উল্লেখ থাকে, তাহলে অবশ্যই সেই চেকের টাকাটা প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সেই চেকের টাকাটা প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। আর যদি এই যে চেকের উপরের যে দাগ কাটা চেক, এই মাঝখানে যদি কোনো কিছুই লেখা না থাকে, মাঝখানে যদি কোনো কিছুই লেখা না থাকে, তাহলে প্রাপকের হাতে দুইটা অপশন আছে। কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে। প্রাপক চাইলে
তার নিজের অ্যাকাউন্টে, প্রাপক যদি চায় তাহলে প্রাপকের নিজের ব্যাংক অ্যাকাউন্টে অথবা অন্য যে কারো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই অর্থ কি করতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে, অর্থ কি করতে পারে, সংগ্রহ করতে পারে। তাহলে এই সিচুয়েশনটা কখন তৈরি হয়, উদ্দীপকে যদি বলা থাকে যে প্রাপকের নাম কি নেই, উল্লেখ নেই, প্রাপকের নাম দাগ কাটা চেকে উল্লেখ নেই এবং প্রাপকের কোনো ব্যাংক হিসাবও নেই, সেক্ষেত্রে প্রাপক কি করবে, সেক্ষেত্রে যাকে আমি দাগ কাটা চেকটা দিছি, যাকে আমি দাগ কাটা চেক দিছি তার হচ্ছে ব্যাংক হিসাবও নাই, আবার আমি দাগ কাটা চেকে প্রাপকের হিসাব এটা উল্লেখ করি নাই, মানে আমি দাগ কাটা চেকের ভিতরে কোনো কিছুই কি করি নাই, লিখি নাই। ওই টাইমে যদি প্রাপক চায় তাহলে অন্য যে কারো ব্যাংক হিসাবের মাধ্যমে সে এই দাগ কাটা চেকের অর্থ সংগ্রহ করতে পারবে। ক্লিয়ার? ওকে। বিশেষভাবে দাগ কাটা চেক কি? বিশেষভাবে দাগ কাটা চেক হচ্ছে দুই দাগের মাঝে একটা নির্দিষ্ট ব্যাংকের নাম থাকবে, সাথে অন্যান্য তথ্যাবলী। অন্যান্য তথ্যাবলী মানে সেটা কোন ব্যাংকটা হচ্ছে কোন শাখার, মিরপুর শাখার, সিলেট শাখার, বরিশাল শাখার, কোন শাখার, সেই ব্যাংকের নামও দেওয়া থাকবে, শাখার নামও কি করা থাকতে পারে, দেওয়া থাকতে পারে। তো দুই দাগের মাঝে লিখা উক্ত ব্যাংকের কোন হিসাবের মাধ্যমে টাকা সংগ্রহ করতে হবে, আমাদের কি করতে হবে, ওইভাবে টাকাটা সংগ্রহ করতে হবে। আমি বলছিলাম কি, দেখাইছিলাম কি, যে এইটা যদি আমার একটা চেক হয়, এটা যদি আমার একটা চেকের পাতা হয়, এখানে যদি সে দুইটা আড়াআড়ি দাগ কাটে আর এখানে যদি সে লেখা দেয় সোনালী ব্যাংক, যেটা বলছিলাম আটকানোর জন্য হয়তো বুঝতে পারেন নাই, সোনালী ব্যাংক লিখে দিল বরিশাল শাখা, বরিশাল শাখা, বরিশাল শাখা, তাহলে এটা হচ্ছে একটা বিশেষ দাগ কাটা চেক, এটা হচ্ছে একটা বিশেষ দাগ কাটা, বিশেষ দাগ কাটা চেক। তার মানে এই দাগ কাটা চেকের টাকাটা, অর্থটা উত্তোলন করার জন্য, সংগ্রহ করার জন্য আমার বরিশালে যাইতে হবে, বরিশালের সোনালী ব্যাংকের শাখায় আমার যে ওই শাখা থেকে আমার এই চেকটা কি করতে হবে, ভাঙাতে হবে, চেকের অর্থ সংগ্রহ করতে হবে। তাহলে এই ঝামেলা থেকে মুক্তির উপায় কি? এই ঝামেলা থেকে মুক্তির উপায় হচ্ছে যে আমাকে চেকটা দিবে তার কাছে আমি চেকটা নিয়ে যাব, সাথে সাথে সে কি করবে, এই চেক যে প্রস্তুত করছে, চেকের প্রস্তুতকারককে বলা হয় আদেশটা, তাহলে আদেশটা কি করবে, একটা এটাকে এভাবে কাইটে দিবে, কাইটে এখানে সে একটা নমুনা স্বাক্ষর কি প্রদান করে দিবে। তাহলে এই বিশেষ দাগ কাটা চেকটাও একটা দাগহীন চেকে রূপান্তর হবে অথবা একটা বাহক চেকে কি হবে, রূপান্তর হবে। তখন আমি এই চেকটা থেকে যে কোনো ব্যাংক থেকে আমার অর্থটা আমি কি করতে পারবো, সংগ্রহ করতে পারবো এবং কাউন্টার থেকে নগদে কি করতে পারবো, সংগ্রহ করতে পারবো। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে দাগ কাটা চেককেও চাইলে দাগহীন চেকে রূপান্তর করা যায়। দাগহীন চেকে কে রূপান্তর করে, দাগহীন চেকে রূপান্তর করে হচ্ছে আদেশটা। কে রূপান্তর করে দাগহীন চেকে, আদেশটা দাগহীন চেকে রূপান্তর করে। কিভাবে রূপান্তর করে, এই দাগটাকে এক টানে কাটবে এবং কাটার পাশে একটা নমুনা স্বাক্ষর, তার একটা নমুনা স্বাক্ষর প্রদান করলেই চেকটা দাগ কাটা চেক থেকে দাগহীন চেক অথবা বাহক চেকে কি হবে, রূপান্তরিত হবে। ঠিক আছে? ওকে। পরে বলছে কি, বলছে যদি ব্যাংকের নামের সাথে শাখার নাম উল্লেখ থাকে তবে ওই ব্যাংকের নির্দিষ্ট শাখা হতেই ব্যাংক হিসাবের অর্থ সংগ্রহ করতে হবে। যদি ব্যাংকের নামের থাকে, মাত্র যেটা বললাম, ব্যাংকের নামের সাথে যদি শাখার নামও থাকে তাহলে ওই শাখাতে যেই আমার অর্থ কি করতে হবে, সংগ্রহ করতে হবে। বাংলাদেশে দাগ কাটা চেকের টাকা সবসময় প্রাপকের ব্যাংক হিসাবেই জমা হয়। এটা মনে রাখবেন যে বাংলাদেশে দাগ কাটা চেকের টাকা সবসময় প্রাপকের হিসাবে মেইনলি কি হয়, জমা হয়। তাহলে আমরা দুইটা দাগ কাটা চেক শিখলাম, সাধারণভাবে দাগ কাটা চেক এবং বিশেষভাবে দাগ কাটা চেক। বিশেষভাবে দাগ কাটা চেকের ভিতরে একটি নির্দিষ্ট ব্যাংকের কি থাকে, নাম থাকে। সাধারণ দাগ কাটা চেকে ব্যাংক শব্দের কোনো উল্লেখ থাকবে না। ওকে, এই প্রশ্নটা আমরা সলভ করছি। এই প্রশ্নটা, লাস্টের প্রশ্নটা একটু দেখেন, খ নাম্বার প্রশ্নটা একটু দেখতে হবে। বলছে কি যে তবে অন্য চেকে দাগের অভ্যন্তরে সোনালী ব্যাংক মিরপুর শাখা লিখা, অথচ ওই শাখায় তার কোনো হিসাব নেই। কার হিসাব নেই? রাফির। রাফির কি নেই? মিরপুর শাখা, সোনালী ব্যাংকের মিরপুর শাখায় রাফির কোনো কি নেই, রাফির কোনো হচ্ছে হিসাব নেই। ঠিক আছে? তাহলে প্রশ্ন করছে দ্বিতীয় চেকটির অর্থ দ্রুত উত্তোলনের জন্য, দ্রুত উত্তোলনের জন্য রাফির করণীয় কি বলে তুমি মনে করো? তাহলে টাকাটা দ্রুত উত্তোলনের জন্য রাফি কি এখন সোনালী ব্যাংকে যে মিরপুর শাখায় যে সে কি একটা অ্যাকাউন্ট খুলবে? অ্যাকাউন্ট খোলার পর তার হাতে চেক আসতে আসতে সময় লাগবে 2 থেকে 3 দিন। তাহলে তার কাছে তো এত সময় নাই। তাহলে দ্রুত অর্থটা দ্রুত উত্তোলনের জন্য সে কি করবে? আমি বলছিলাম দাগহীন চেকে রূপান্তর করবে। কিভাবে? দাগহীন চেকে রূপান্তর করবে। দাগহীন চেকে কি করবে? রূপান্তর করবে দাগ কাটা চেককে। এখন এই দাগহীন চেকে রূপান্তর করতে তাকে সাহায্য করবে কে? তাকে সাহায্য করবে আদেশটা। আদেশটা কে ছিল? আদেশটা ছিল হচ্ছে হাসিব। হাসিব ছিল কি? হাসিব ছিল হচ্ছে আমার
আদেশটা, কারণ হাসিবি হচ্ছে আমাকে চেকটা প্রদান করছিল, হাসিবি হচ্ছে রাফিকে চেকটা কি করছিল, প্রদান করছিল। তাহলে আদেশটাকে হাসিব, তাহলে হাসিব এখন কি করবে, হাসিব হচ্ছে যে দাগ কাটা চেক রাফিকে দিছিল সেই দাগ কাটা চেককে সে দাগহীন চেকে রূপান্তর করে দিবে। যদি সে দাগহীন চেকে রূপান্তর করে দেয় তাহলে রাফি সেই দাগহীন চেকটা নিয়ে যে কোনো ব্যাংকের শাখা থেকে, যে কোনো ব্যাংক থেকে সে সেই চেকের অর্থটা কি করতে পারবে, সংগ্রহ করতে পারবে। ভেরি গুড, ওকে। তাহলে আমরা যেখান থেকে থামছিলাম সেখানে আবার আসলাম। চেকের অনুমোদনের প্রকারভেদ। চেকে 4টা উপায় অনুমোদন দেওয়া যায়, গ নাম্বারে আসে, খ নাম্বারে আসে, খতেও আসে, আবার হচ্ছে গতেও এই জিনিসটা আসে। ঠিক আছে, যে চেকের অনুমোদনের প্রকারভেদ, কয়টা উপায়ে একটা চেককে অনুমোদন দেওয়া যায়। প্রথমটা হচ্ছে সাধারণ বা ফাঁকা অনুমোদন। সাধারণ বা ফাঁকা অনুমোদন সুন্দর করে লেখা আছে যে চেকের আদেশটা বা প্রাপক চেকের উল্টো পৃষ্ঠায় কিছু না লিখে হস্তান্তরের উদ্দেশ্যে শুধু কি করলে, স্বাক্ষর করলে। মানে আমি চেকের উল্টা পাশে শুধু কি করে দিলাম, হস্তান্তরের উদ্দেশ্যে স্বাক্ষর করে দিলাম। কাকে হস্তান্তর করলাম, কার কাছে হস্তান্তর করব, ওই কোনো ব্যক্তির নাম সেখানে উল্লেখ করা নাই। ঠিক আছে, ওইটাকে বলা হয় সাধারণ বা ফাঁকা অনুমোদন। বিশেষ বা পূর্ণ অনুমোদন, কাকে অনুমোদন করব তার নাম উল্লেখ পূর্বক হস্তান্তর করা হয়েছে। কাকে অনুমোদন করব তা হস্তান্তর করা হলো, তার নাম কি, তার নাম উল্লেখ পূর্বক স্বাক্ষর করা হলে। মানে কাকে আমি হস্তান্তরটা করব চেক, তার নামটা চেকের উল্টা পাশে লিখে, চেকের বিপরীত পাশে লিখে সেইখানে আমি কি করব, অনুমোদন করে দিব। তাহলে সেটা হবে কি, সেটা হবে পূর্ণ অনুমোদন। তার মানে পূর্ণ অনুমোদনের ভিতরে যাকে আমি চেকটা অনুমোদন করব তার নাম থাকবে, ফাঁকা অনুমোদনে নাম কি থাকবে না, এতটুকু ডিফারেন্স। সীমিত অনুমোদন, যখন অনুমোদন বলে প্রাপক কোন চেক পুনরায় অনুমোদন করতে পারে না। মানে আমি হচ্ছি আমি খকে একটা চেক অনুমোদন করলাম, কিন্তু খ আরেকজনকে সেই চেকটা আর অনুমোদন করতে পারবে না। মানে একটা চেক একবারই অনুমোদন হবে, আর কাউকে নতুন করে সেই চেকটা অনুমোদন করে হস্তান্তর করা যাবে না। মানে চেকটার কি করা যাবে না, অনুমোদনের মাধ্যমে হস্তান্তর করা যাবে না। সেটাই হচ্ছে কি সীমিত অনুমোদন। বলছে কি, যেমন ক চেকের পিছনে লিখলো শুধু খকে প্রদান করুন, শুধু খকে প্রদান করুন। তার মানে খ যদি এখন চায় সে গ কে এটা হস্তান্তর করতে পারবে না, সেটাকে বলা হয় সীমিত অনুমোদন। লাস্টেরটা হচ্ছে শর্ত সাপেক্ষ অনুমোদন। শর্ত সাপেক্ষে অনুমোদন বলছে কি, চেকের অনুমোদনের সাথে কোনো শর্ত আরোপ করে দিলে, চেকের অনুমোদনের সাথে কোনো শর্ত আরোপ করে দিলে, যে চেকের টাকাটা আপনি তাকে তখনই পরিশোধ করবেন যখন সবগুলো পণ্য ট্রাক থেকে নেমে আমার গুদামে যাবে। আমার গুদামে যখন পণ্যগুলো ঢুকবে তখনই আপনি তাকে চেকের টাকাটা কি করবেন, পরিশোধ করবেন। এইভাবে যখন কোনো শর্ত জুড়ে দিয়ে যখন কোনো অনুমোদন দেওয়া হয় তখন তাকে বলা হয় কি, শর্ত সাপেক্ষে অনুমোদন। শর্ত সাপেক্ষে অনুমোদন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা শিখবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, বিনিময় বিল আর অঙ্গীকার পত্র। এই দুইটা নিয়ে আমাদের ভিতরে খুবই কনফিউশন কাজ করে, আমরা খুব সহজে বিনিময় বিল আর অঙ্গীকার পত্র শিখে ফেলি। ঠিক আছে, দেখেন বিনিময় বিল সুন্দর ভাষায় লেখা, বলছে কি, আমার টাকা দাও এই ধরনের শর্তহীন নির্দেশপত্র। তাহলে আমার টাকা দাও এই কথাটা কে বলে, পাওনাদার বলে নাকি দেনাদার বলে? পাওনাদার আর দেনাদারের কনসেপ্টটা তো আপনাদের ক্লিয়ার, আমি আশা করি হিসাব বিজ্ঞান থেকে। তাহলে আমার টাকা দাও এই কথাটা কে বলবে? এই কথাটা পাওনাদার বলবে। কাকে বলবে? দেনাদারকে বলবে। মানে যার কাছ থেকে সে টাকা পায় তাকে সে বলবে কি, যে আমার টাকাটা কি দাও, এই ধরনের একটা শর্তহীন নির্দেশপত্র। তার মানে বিনিময় বিলের ভিতরে টাকাটা চায় কে? টাকাটা চায় হচ্ছে পাওনাদার। কার কাছে চায়? দেনাদারের কাছে টাকাটা হচ্ছে চায়। বলছে কি, তুমি আমার মনোনীত ব্যক্তির কাছে নির্দিষ্ট দিনে এই টাকাটা দেবে। মানে এই বিনিময় বিলের মেইন কথাটাই হচ্ছে যে তুমি আমাকে বা আমার মনোনীত ব্যক্তির কাছে নির্দিষ্ট দিনে টাকাটা কি করবে, পরিশোধ করে দিয়ে দিবে। দেখো, পাওনাদার তার মানে টাকাটা চায় কে? টাকাটা তো অবশ্যই চাবে পাওনাদার। কার কাছে চাবে? দেনাদারের কাছে চাবে। তার মানে পাওনাদার দেনাদারের উপর এই দলিল কি করে, প্রস্তুত করে। কারণ কি? কারণ পাওনাদার দেনাদার হতে টাকা পাবে। পাওনাদার দেনাদার হতে কি পাবে? টাকা পাবে। এই কারণে এটার নাম হচ্ছে আমার টাকা দাও এই ধরনের একটা শর্তহীন নির্দেশপত্র। শর্তহীন নির্দেশপত্র। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আদিষ্ট বা দেনাদার বিলে স্বীকৃতি দিলেই এটি আইনসম্মত দলিলে প্রস্তুত হয়ে যায়। তাহলে কে স্বীকৃতি দিলে? আদিষ্ট বা দেনাদার। আদিষ্ট বা দেনাদার মানে আমি তো পাওনাদার, আমি দেনাদারের কাছ থেকে টাকা পাবো।
তো আমি দেনাদারকে একটা দলিল পাঠাইছি, সেই দলিলের নাম হচ্ছে কি, সেই দলিলের নাম হচ্ছে বিনিময় বিল। ঠিক আছে, তো এই বিনিময় বিলের দলিলে বলা আছে যে তুমি আমাকে নির্দিষ্ট দিন, ধরে নিলাম যে তুমি আমাকে 90 দিন পর টাকাটা কি করবে, পরিশোধ করবে। এই দলিলটা পাওনাদার কার কাছে পাঠায়, পাওনাদার হচ্ছে দেনাদারের কাছে পাঠায়। তখন দেনাদার যদি এই বিনিময় বিলে কি করে, স্বাক্ষর করে, তার মানে দেনাদার হচ্ছে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে যে অবশ্যই দেনাদার কি করবে, দেনাদার পাওনাদারকে 90 দিন পরে টাকাটা অবশ্যই তার পরিশোধ করতে হবে। তো যখনই দেনাদার কি করে, যখনই দেনাদার এই বিলে কি দেয়, স্বীকৃতি দেয়, তখনই সেই বিলটা একটা আইনসম্মত দলিল হয়। আইনসম্মত দলিল হওয়া মানে কি, এখন পাওনাদার চাইলেই দেনাদারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে যদি দেনাদার 90 দিন পর পাওনাদারের টাকা কি না করে, পরিশোধ না করে। ঠিক আছে, তাহলে বিনিময় বিলের পক্ষ থাকে কয়টা, 4টা পক্ষ থাকে, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক ও স্বীকৃতিকারী, এটা মনে রাখবেন। তাহলে দেশে বিদেশে সকল বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিনিময় বিল। আর বিল প্রত্যাখ্যাত হলে বিনা নোটিশে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, বিনা নোটিশে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তার মানে বিলটা যদি কোনো কারণে প্রত্যাখ্যাত হয়, সরি নেওয়া যায় না, ঠিক আছে, বিলটা যদি কোনো কারণে প্রত্যাখ্যাত হয় তার মানে হচ্ছে 90 দিনের ভিতরে দেনাদার পাওনাদারকে টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, পারে নাই, তাহলে আমি কি করতে পারবো, বিলটা তখন প্রত্যাখ্যাত হয়ে গেছে, প্রত্যাখ্যাত হলে আমি একটা আইনি নোটিশ দিয়ে আমি দেনাদারের বিপক্ষে কি নিতে পারবো, একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। শেষে দেখেন একটা লাইন লেখা আছে অন্য কালারে, যে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই চাইলে ব্যাংক হতে বাট্টা করে অর্থ সংগ্রহ করা যায়। এইটা হচ্ছে বিনিময় বিলের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন, যে বিনিময় বিল যদি আমাকে দেয়া হয় তাহলে বিনিময় বিলের টাকাটা হচ্ছে আমি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আমি যদি চাই আমি ব্যাংক থেকে বাট্টা করে অর্থটা কি করতে পারবো, সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, ওকে। এখন এই গল্পটা দেখেন একটু, বলছে আপনি ঢাকার একজন কি কাপড় ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, আপনি চট্টগ্রামের একজন ব্যবসায়ীকে 5 লক্ষ টাকার কাপড় কি তাকে দিলেন। আপনি হচ্ছে ঢাকার কাপড় ব্যবসায়ী, আপনি চট্টগ্রামের একজন ব্যবসায়ীকে 5 লক্ষ টাকার কি দিচ্ছেন, কাপড় দিচ্ছেন। তো সেই ব্যবসায়ী এখনোই টাকা দিতে পারছে না, 90 দিনের মধ্যে সে টাকাটা কি করবে, পরিশোধ করবে, 90 দিনের মধ্যে সে টাকাটা পরিশোধ করবে। তাহলে আপনি কি, আপনি হচ্ছে একজন পাওনাদার, তাহলে আপনি একটি বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল লিখে দিলেন। সেই বিনিময় বিলের ভিতরে লেখা আছে যে আপনি 90 দিনের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠাবেন। তাহলে এই কথাটা কে বলবে, এই কথাটা বলবে পাওনাদার, এই কথাটা বলবে কে, পাওনাদার বলবে। তো চট্টগ্রামের ব্যবসায়ী যিনি, তিনি তো হচ্ছে দেনাদার, তো দেনাদার কি করবে, চট্টগ্রামের ব্যবসায়ী কি করবে, এই যে আমি একটা বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল চট্টগ্রামের হচ্ছে ব্যবসায়ীর কাছে পাঠাইলাম, তখন তিনি এটাতে স্বাক্ষর করে সম্মতি দিবেন। যখনই তিনি কি করবেন, সম্মতি দিবেন, বিলটি আইনগত বৈধতা কি পাওয়া যাবে, বিলটি আইনগত বৈধতা পাওয়া যাবে। তো 90 দিন পরে সে আমাকে টাকাটা কি করলো, পরিশোধ করলো। আর যদি পরিশোধ না করে তাহলে নোটিশ প্রদান করে আইনের আশ্রয় কি করা যাবে, নেওয়া যাবে। তো এই যে গল্পটা আছে, এই গল্পের মতোই হচ্ছে বিনিময় বিলটা কি করে, কাজ করে। এই গল্পের মতোই হচ্ছে বিনিময় বিলটা কি করে, বিনিময় বিলটা হচ্ছে কাজ করে। ঠিক আছে, তাহলে বিনিময় বিল প্রস্তুত করে কে, বিনিময় বিল প্রস্তুত করে হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার বিনিময় বিলটা প্রস্তুত করে কার কাছে পাঠায়, দেনাদারের কাছে পাঠায়। আর বিনিময় বিলে স্বীকৃতি দেয় কে বা সম্মতি দেয় কে, বিনিময় বিলে সম্মতি দেয় কে, বিনিময় বিলে সম্মতি দেয় হচ্ছে দেনাদার। তো দেনাদার যখনই বিনিময় বিলে সম্মতি দিবে, বিনিময় বিলটা একটা আইনগত বৈধতা পাবে। ক্লিয়ার, ওকে। এখন দেখেন অঙ্গীকার পত্র জিনিসটা কি, অঙ্গীকার পত্র জিনিসটা কি বলছে, নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে দিব এই ধরনের প্রতিশ্রুতি পত্র, মানে প্রতিশ্রুতি দিছে যে আমি নির্দিষ্ট সময়ে আপনাকে টাকাটা দিয়ে দিব। তাহলে টাকা দেয় কে, দেনাদার হচ্ছে টাকা দেয়, কাকে টাকা দেয়, পাওনাদারকে টাকা দেয়। তো এখানে বলা আছে যে নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে দিব এই ধরনের একটা প্রতিশ্রুতি পত্র কি, অঙ্গীকার পত্র। তাহলে টাকা দেয় কে, টাকা দেয় হচ্ছে দেনাদার, কাকে টাকা দিবে, পাওনাদারকে টাকা দিবে। তাহলে আমি বুঝতেই পারতেছি অঙ্গীকার পত্র প্রস্তুত করে কে, অঙ্গীকার পত্র প্রস্তুত করে হচ্ছে দেনাদার। তো এখানে একজন ব্যক্তি অঙ্গীকার দাতা, যিনি হচ্ছে অঙ্গীকার দাতা, সে নিজেই বলে আমি অমুককে এত টাকা নির্দিষ্ট সময় পরিশোধ করব। তাহলে অঙ্গীকার দাতাকে আমরা বলতে পারি দেনাদার, অঙ্গীকার দাতাকে আমরা কি বলতে পারি, অঙ্গীকার দাতাকে আমরা বলতে পারি হচ্ছে দেনাদার। ঠিক আছে, মানে যে পাওনাদারকে টাকাটা কি করবে, টাকাটা দিয়ে দিবে অথবা পরিশোধ করবে। বলা আছে যে দেনাদার, দেনাদার কি করে, পাওনাদারের জন্য, দেনাদার পাওনাদারের জন্য এটি কি করে, প্রস্তুত করে। কারণ কি, কারণ দেনাদারই পাওনাদারকে কি করবে, অর্থ পরিশোধ করবে বা অর্থ পরিশোধ করে। ঠিক আছে,
দেনাদার কর্তৃক প্রস্তুতের পরেই আইনগত বৈধতা পেয়ে যায়, এখানে কারো সম্মতি দেওয়ার প্রয়োজন হয় না। দেনাদার যখন অঙ্গীকারপত্র প্রস্তুত করে, প্রস্তুত করার সাথে সাথে সেটা আইনগত বৈধতা কি পেয়ে যায়। সাধারণত কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে, প্রতিশ্রুতিদাতা ও প্রতিশ্রুতি গ্রহীতা। যদি কোনো কারণে এই অঙ্গীকারপত্রটা কি হয়, অঙ্গীকারপত্র যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে আপনি কোনো নোটিশ ছাড়াই, বিনা নোটিশেই আপনি দেনাদার বা প্রতিশ্রুতিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা গল্প দেখি, একটা গল্প দেখে আমরা অঙ্গীকারপত্রটা একটু বোঝার চেষ্টা করি। বলছে কি যে আপনার নাম হচ্ছে কি রায়হান, আপনার কাছে রাফি পণ্য ক্রয়ের জন্য 2 লক্ষ টাকা কি চাইলো? ধার চাইলো। তাহলে রাফি রায়হানের কাছে 2 লক্ষ টাকা কি চাইছে? ধার চাইছে। কেন? পণ্য ক্রয় করার জন্য। তাহলে আপনি পাওনাদার টাকা দিলেন, মানে রায়হান এখানে কি? রায়হান হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার কি করলো? টাকা দিল। কিন্তু আপনার নিরাপত্তার জন্য রাফি হচ্ছে দেনাদার, রাফি কি করছে? আপনাকে একটি প্রমিজরি নোট বা অঙ্গীকারপত্র প্রস্তুত করে দিল। তার মানে রাফি কি করলো? রাফি হচ্ছে রায়হানকে, মানে দেনাদার হচ্ছে পাওনাদারকে একটা অঙ্গীকারপত্র কি করে দিল? প্রস্তুত করে দিল। তো অঙ্গীকারপত্রতে কি লেখা? সেখানে লেখা আছে আমি অমুক, মানে আমি হচ্ছে রাফি, প্রতিশ্রুতি দিচ্ছি যে 3 মাস পরে 2 লক্ষ টাকা রায়হান ভাইকে কি দেব? ফেরত দেব। তাহলে এই কথাটা লেখা আছে কোথায়? এই কথাটা লেখা আছে হচ্ছে অঙ্গীকারপত্রে। কোথায় লেখা আছে? অঙ্গীকারপত্রে। আর এই অঙ্গীকারপত্রটা পাওনাদার বা রায়হানকে কে দিছে? দিছে হচ্ছে রাফি। আর রাফি একজন কি? রাফি হচ্ছে একজন দেনাদার। তাহলে আমরা বুঝতে পারলাম যে অঙ্গীকারপত্র প্রস্তুত করে কে? প্রস্তুত করে দেনাদার। আর প্রস্তুত করে এটা কাকে দেয়? দেয় হচ্ছে পাওনাদারকে। দেয় হচ্ছে কাকে? পাওনাদারকে। ঠিক আছে? তো 3 মাস পরে সে কি করবে? 3 মাস পরে রাফি হচ্ছে টাকাটা দিয়ে দিবে। আর যদি রাফি টাকাটা না দেয়, তাহলে চাইলে বিনা নোটিশে আমরা আইনগত ব্যবস্থা রাফির বিরুদ্ধে নিতে পারবো। তো এইভাবেই হচ্ছে অঙ্গীকারপত্র আর বিনিময় বিলটা হচ্ছে আমাদের মুদ্রা বাজারে কি করে? কাজ করে। ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা একটু পড়েন, এই প্রশ্নটা একটু পড়েন। বলছে কি মিস্টার হাসান কামালের নিকট 20,000 টাকা পায়। তার মানে মিস্টার হাসান কার কাছে টাকা পায়? কামালের নিকট 20,000 টাকা পায়। কামাল তাকে 3 মাস পরের তারিখ লিখে এমন একটা দলিল দিয়েছেন যা উক্ত সময় পরে আর তার কাছে উপস্থাপনের প্রয়োজন হবে না। তার মানে দেখেন, আমরা কিন্তু আগেই বলছি যে চেকও একটা কি? চেক হচ্ছে একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, বিনিময় বিল হচ্ছে একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, অঙ্গীকারপত্র হচ্ছে কি? একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল। ঠিক আছে? তাহলে এই যে কামাল কি করছে? কামাল 3 মাস পরের একটা তারিখ লিখে দিছে, 3 মাস পরের একটা তারিখ সে লিখে দিছে, এমন একটা দলিল দিয়েছেন যা উক্ত সময় পরে আর তার কাছে উপস্থাপনের প্রয়োজন হবে না। তাহলে আমরা আগেই পড়ে আসছি বাহক চেক। ঠিক আছে? অথবা আমরা পড়ে আসছি কি? হুকুম চেক। ধরেন এখন কামাল কি করছে? কামাল 3 মাস পরের একটা তারিখ লিখছে চেকে। চেকে তারিখটা লিখার পর সেই দলিলটা, তাহলে দলিলটা এখানে কি? দলিলটা হচ্ছে এখানে চেক। তাহলে চেকও কিন্তু একটা দলিল। বিনিময় বিল যেমন একটা দলিল, অঙ্গীকারপত্র যেমন একটা দলিল, চেকও কি? একটা দলিল। তো তার কাছে উপস্থাপনের প্রয়োজন হবে না। কেন উপস্থাপনের প্রয়োজন হবে না? কারণ চেক দিয়ে দিলে আর উপস্থাপন করতে হয় না। কিন্তু মিস্টার হাসান এতে রাজি না হয়ে তাকে এমন একটা দলিল লিখে দিতে বললেন যা তিনি তার ব্যাংক হতে প্রয়োজনে যে কোনো সময় বাট্টা করে নিতে পারেন। যে কোনো সময় বাট্টা করে কি? নিতে পারেন। তার মানে কি? তার মানে কামাল হাসানকে কি দিতে চাইছে? কামাল হাসানকে একটি অগ্রিম চেক দিতে চাইছে, অগ্রিম চেক দিতে চাইছে। ঠিক আছে? বা পরবর্তী তারিখের চেক দিতে চাইছে। কিন্তু মিস্টার হাসান এতে রাজি হয় নাই। মিস্টার হাসান বলছে আমাকে এমন একটি দলিল দেন যেই দলিলটা আমি আমার যখনই প্রয়োজন হবে ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে বাট্টা করে আমি টাকাটা কি করতে পারবো? উঠায় ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে কতে বলছে কি উদ্দীপকের মিস্টার কামাল প্রথমে কোন ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল দিতে চেয়েছিল? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে পরবর্তী তারিখের চেক। পরবর্তী তারিখের চেক, অথবা আপনারা অগ্রিম চেক লিখলেও হবে। পরবর্তী তারিখের চেক দিতে চেয়েছিল বা অগ্রিম চেক কি দিতে চেয়েছিল। ঠিক আছে? ওকে। খতে বলছে কি? খতে বলছে কিছু ক্ষতি হলেও পরের দলিলটি মিস্টার হাসানকে দ্রুত অর্থ পেতে সহায়তা করবে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তাহলে পরের দলিলটা কি? এই যে সময়, যে কোনো সময় বাট্টা করে নিতে পারেন, এই দলিলটা হচ্ছে বিনিময় বিল। এই দলিলটা হচ্ছে কি? এই দলিলটা হচ্ছে আমার বিনিময় বিল। এই দলিলটা হচ্ছে আমার কি? বিনিময় বিল। তাহলে বিনিময় বিল যদি তাকে দেওয়া হইতো, তাহলে সে যে কোনো সময়
এই 3 মাস তার ওয়েট করতে হইতো না টাকার জন্য, তার 3 মাস টাকার জন্য ওয়েট করতে হবে না। সে চাইলে 1 মাস পরেই কিছু টাকা বাট্টা করে সে তার পুরা টাকাটা ব্যাংক থেকে কি করতে পারবে, সংগ্রহ করতে পারবে। তাহলে বলছে যে কিছু ক্ষতি হলেও পরের দলিলটি মিস্টার হাসানকে দ্রুত অর্থ পেতে সহায়তা করবে, উক্তিটির যথার্থতা রয়েছে। কেন যথার্থতা রয়েছে? কারণ পরবর্তীতে যে বিলটি পাবে, দলিলটি পাবে, সেই দলিলের নাম হচ্ছে বিনিময় বিল। তো বিনিময় বিল যেহেতু যে কোনো সময় বাট্টা করে অর্থ কি করা যায়, সংগ্রহ করা যায়, এই কারণে দ্রুত অর্থ পেতে অবশ্যই পরবর্তী তারিখের চেক বা অগ্রিম চেক থেকে বিনিময় বিলটাই কি করবে, মিস্টার হাসানকে সহায়তা করবে। তো এই প্রশ্ন আমরা বুঝতে পারলাম। তো এইভাবে কিন্তু বোর্ডে প্রশ্ন আসবে, আমাদেরকে পড়ে বুঝতে হবে। এমন চেক আর বিনিময় বিল, চেক আর বিনিময় বিলের কম্বিনেশনে প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে চেক আর বিনিময় বিলের কম্বিনেশনে কি আসে, প্রশ্ন আসে। ওকে, এটা একটু মাথায় রাখেন। ওকে, আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ, যেটা হচ্ছে কি চেক, বিনিময় বিল আর অঙ্গীকার পত্র। এখন আমরা শুরু করব কি দশম অধ্যায়, বীমা সম্পর্কে মৌলিক ধারণা। বীমার এই দুইটা অধ্যায় থেকে 4টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন পরীক্ষাতে আমাদের অ্যান্সার করতেই হবে, কোনো সুযোগ নাই। বলছে এখানে এগুলো অবজেক্টিভ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন কত সালের? 2010 সালের। 2010 সালের। তাহলে বিশুদ্ধ ঝুঁকি কিছু আছে, বিশুদ্ধ ঝুঁকি পরীক্ষাতে আসে অবজেক্টিভে। বিশুদ্ধ ঝুঁকি কি কি? মালামাল পুড়ে যাওয়া, চুরি হওয়া, মারা যাওয়া, পঙ্গু হয়ে যাওয়া, মানে যে ঝুঁকিটা আসলেই হচ্ছে, মানে আসলে এমন কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে যেই কারণে আমার আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়, তো ওইগুলোকে বলা হয় বিশুদ্ধ ঝুঁকি, যে মালামাল পুড়ে যায়, চুরি হয়, মারা যায়, পঙ্গু হয়ে যায়। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। অনার্থিক ঝুঁকি, অনার্থিক ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ বীমাযোগ্য নয়, এটা মনে রাখবেন। এটা কি নয়? বীমাযোগ্য নয়। তার মানে অনার্থিক ঝুঁকি, যেই ঝুঁকিগুলা অর্থ দ্বারা পরিমাপ করা যায় না এমন ঝুঁকি, এবং প্রাকৃতিক দুর্যোগ কি নয়? বীমাযোগ্য নয়। যেমন ভূমিকম্প, বন্যা, যুদ্ধ, মন্দা, দুর্ভিক্ষ। ঠিক আছে, ওকে। আর নৌ বিমার ক্ষেত্রে ঘূর্ণিঝড় কি হবে? বীমাযোগ্য হবে। নৌ বিমার ক্ষেত্রে ঘূর্ণিঝড়টা কি হবে? বীমাযোগ্য হবে। যদিও এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু নৌ বিমার ক্ষেত্রে এটা কি হবে? ঘূর্ণিঝড়টা বীমাযোগ্য হবে। 1973 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, 1973 সালে বাংলাদেশ জাতীয় বীমা কর্পোরেশন গঠিত হয়। বাংলাদেশ জাতীয় বীমা কর্পোরেশন কি হয়? গঠিত হয়। 1400 শতকে ইতালিতে সমুদ্র বীমা হচ্ছে কি মেরিন ইন্স্যুরেন্স আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 1966 সালে লন্ডনে কি হয়? অগ্নিবীমা যাত্রা শুরু হয়, আধুনিক অগ্নিবীমার যাত্রা শুরু হয়। আর 1800 শতকে কি হয়? জীবন বীমা শুরু হয় কোথায়? ইউরোপে। তার মানে সর্বপ্রথম কোথায় জীবন বীমার কার্যক্রম শুরু হয়? ইউরোপে সর্বপ্রথম জীবন বীমার কার্যক্রম হচ্ছে শুরু হয়। তো ক্লাসে ইউটিউবে যখন ক্লাসটা আপলোড দিব আজকে, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে, তখন ওইখানে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা আমি দিয়ে দিব, ক্লিয়ার? তখন ওইখান থেকে নিয়ে পড়ে নিন। এখন দেখেন বীমা ব্যবসায়ের মূলনীতি, 10ম অধ্যায় থেকে কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে, তাহলে এই বীমা ব্যবসায়ের যে মূলনীতি আছে, এই মূলনীতি 10টা থেকে কি হয়? প্রশ্ন হয়। এই বীমা ব্যবসায়ের মূলনীতি ছাড়া 10ম অধ্যায় থেকে প্রশ্নে পরীক্ষাতে আসার মতো আর কোনো কিছু নাই। ঠিক আছে, ক নাম্বারে বলছে বীমাযোগ্য স্বার্থের নীতি। ক নাম্বারে বলছে কি? বীমাযোগ্য স্বার্থের নীতি। তার মানে কি? বীমাকৃত বিষয়বস্তুতে বীমাগ্রহীতার আর্থিক স্বার্থ, বীমাকৃত বিষয়বস্তুতে বীমাগ্রহীতার আর্থিক স্বার্থ। এখন বীমাকারীকে আর বীমাগ্রহীতাকে, বীমাকারীকে আর বীমাগ্রহীতাকে, তাহলে বীমাকারী হচ্ছে প্রতিষ্ঠান, বীমাকারী হচ্ছে কি? বীমাকারী হচ্ছে বীমা প্রতিষ্ঠান। ঠিক আছে, আর বীমাগ্রহীতা কারা? বীমাগ্রহীতা কারা? বীমাগ্রহীতা হচ্ছে জনগণ, বীমাগ্রহীতা হচ্ছে সাধারণ জনগণ, যারা হচ্ছে বীমাটা কি করে? গ্রহণ করে। ঠিক আছে, তো এই বীমাকারী মানে বা বীমা প্রতিষ্ঠান থেকে বীমাগ্রহীতারা কিভাবে বীমাটা ক্রয় করে? একটা বীমা পত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? বীমা পত্রের মাধ্যমে, বীমা পত্রের মাধ্যমে। তাহলে একটা বীমা পত্র থাকে, সেই বীমা পত্রের মাধ্যমে বীমা চুক্তি কি হয়? বাস্তবায়িত হয়। ঠিক আছে, আর বীমাকারী হচ্ছে প্রতিষ্ঠান, বীমাগ্রহীত হচ্ছে জনগণ। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে পড়াগুলো আরো ভালো মতো বুঝবেন। আচ্ছা, তাহলে বীমাকৃত বিষয়বস্তুতে বীমাগ্রহীতার আর্থিক স্বার্থ থাকতে হবে। এখন ধরেন আমার বন্ধুর একটা গাড়ি আছে, আমার কোনো গাড়ি নাই। এখন আমি হচ্ছে বীমা কোম্পানিতে গেছি, যাওয়ার পরে আমি বলছি যে আমার বন্ধুর একটা গাড়ি আছে, এই গাড়ির বিপরীতে আমি একটা দুর্ঘটনা বীমা করতে চাই। তাহলে বীমা কোম্পানি কখনোই আমার সেই বীমাটা কি করবে না? গ্রহণ করবে না। ঠিক আছে, আবার ধরেন আমার চাচার হচ্ছে একটা বাড়ি আছে, আমাদের ওই বাড়িটা হচ্ছে আমাদের না, কিন্তু আমি বীমা কোম্পানির কাছে যে বলছি ওই বাড়ির নামে আমি একটা চৌর্য বীমা কি করতে চাই, কিন্তু বীমা কোম্পানি সেই বীমাটা কি করবে না? গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? কারণ বীমা আমি যার উপরে করব সেই বিষয়বস্তুতে হতে পারে গাড়ি, বিষয়বস্তু হতে পারে বাড়ি, বিষয়বস্তু হতে পারে হচ্ছে তোমার আব্বা আম্মা, বিষয়বস্তু হতে পারে তোমার ওয়াইফ। ঠিক আছে, তো ওই বীমাকৃত বিষয়বস্তুতে যদি বীমাগ্রহীতার কোনো আর্থিক স্বার্থ যদি
না থাকে তাহলে বীমা কোম্পানি কি করবে না, বীমাটা তোমার কাছে বিক্রি করবে না। এটাকেই বলা হচ্ছে কি বীমাযোগ্য স্বার্থের নীতি। ঠিক আছে। খতে বলছে সৎ বিশ্বাসের নীতি, সৎ বিশ্বাসের সম্পর্কের নীতি। যখন একটা বীমাকারী প্রতিষ্ঠান জনগণের কাছে আসে, বীমাটা বিক্রি করতে চায়, বীমাপত্র বিক্রি করতে চায়, তখন বীমা গ্রহীতারও উচিত না কোনো তথ্য লুকানো বা কোনো মিথ্যা কথা বলা, বীমাকারীর উচিত না তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বানায়া কোনো কিছু বলা, অতিরঞ্জিত করে কোনো কিছু বলা। তো বীমা চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতা একে অপরকে সঠিক ও সত্য তথ্য কি করবে, প্রদান করবে, সঠিক এবং সত্য তথ্য প্রদান করবে। সেটাই হচ্ছে কি সৎ বিশ্বাসের নীতি, সেটাই হচ্ছে কি সৎ বিশ্বাসের নীতি। যদি এই সৎ বিশ্বাসের সম্পর্কের নীতি কখনো হচ্ছে ভেঙে যায়, যদি কখনো বীমাকারী প্রতিষ্ঠান জানতে পারে যে বীমা গ্রহীতা যখন বীমাপত্রটা ক্রয় করছিল তখন সে মিথ্যা তথ্য দিয়েছিল, তো এটা যদি বীমাকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি যদি জানতে পারে তাহলে সাথে সাথেই কিন্তু বীমা চুক্তিটা কি হয়ে যাবে, বীমা চুক্তিটা বাতিল হয়ে যাবে। আপনি বীমার বিপরীতে যেই টাকা কিস্তি বা প্রিমিয়াম দিয়েছিলেন সেই টাকাটা আপনার মায়ের, আপনি সেই টাকাটা কি আর পাবেন না। তো এটা খুবই ইম্পর্টেন্ট, সৎ বিশ্বাসের সম্পর্কের নীতি। ঠিক আছে, ওকে। তারপরে বলছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। আর্থিক ক্ষতিপূরণের নীতির মানে কি, বীমা কোম্পানি যখন কাউকে কোনো ক্ষতিপূরণ দিবে সেই ক্ষতিপূরণটা অবশ্যই টাকা দিয়েই দিতে হবে। তার মানে অর্থ দিয়েই বীমার ক্ষতিপূরণ বা বীমা দাবি পূরণ করতে হবে, অর্থ দিয়েই কি করতে হবে, বীমার ক্ষতিপূরণ বা বীমা দাবি কি করতে হবে, আমার পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। 4 নম্বরে বলছে প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণের নীতি, তাহলে প্রত্যক্ষ কারণ কি, সরাসরি যেই কারণে আপনি বীমা করছেন সেই কারণে যদি আপনার ক্ষতি না হয়ে অন্য কোনো কারণে হয় তাহলে আপনাকে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে না। সহজ ভাষায় একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন হচ্ছে আপনি আপনার গাড়ির কি বীমা করছেন, আপনি আপনার গাড়ির ধরেন চোর বীমা করছেন, যে আপনার গাড়িটা চুরি হয়ে যেতে পারে। আপনার ধরেন একটা বাইক আছে, আপনার বাইকটা চুরি হয়ে যেতে পারে। আপনি চুরি হয়ে গেলে আপনি যাতে বীমা কোম্পানি থেকে কি পান, ক্ষতিপূরণ পান, সেই মর্মে সেই চুক্তিতে আপনি বীমা কোম্পানির সাথে কি করছেন, একটা বীমাপত্র ক্রয় করছেন, চৌর্য বীমার বীমাপত্র ক্রয় করছেন। কিন্তু কতদিন পরে দেখা গেল যে আপনার বাইকটা চুরি হয় নাই, আপনার বাইকটাকে আপনি ট্রাকের পিছনে লাগাই দিচ্ছেন, অ্যাক্সিডেন্ট করে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে এই যে আপনি দুর্ঘটনা ঘটাইলেন, আপনার বাইকের ক্ষতি হইলো, তাহলে কি বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিবে? বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিবে না। কেন ক্ষতিপূরণ দিবে না? কারণ আপনি তো দুর্ঘটনা করে কি করছেন, ক্ষতি করছেন আপনার বাইকের, আপনার বাইক তো চুরি হয় নাই। তো এটাই বলছে যে বীমা চুক্তিতে উল্লেখিত কারণের সাথে, বীমা চুক্তিতে যেই কারণটা উল্লেখ করা থাকবে যে এই কারণে যদি ক্ষতি হয় তাহলে আপনি আমাকে ক্ষতিপূরণ দিবেন, ওই কারণ ছাড়া যদি অন্য কোনো কারণ হয় তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণে কি নয়, বীমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য নয়। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণের নীতি তোমরা 4টা বললাম। বীমাযোগ্য স্বার্থের নীতি, অবশ্যই যার যে বিষয়বস্তুর উপরে বীমা করা হবে সেই বিষয়বস্তুতে যেই ব্যক্তি বীমা করবে তার হচ্ছে আর্থিক স্বার্থ থাকতে হবে। সৎ বিশ্বাসের সম্পর্কের নীতি, বীমাকারী এবং বীমা গ্রহীতা একে অপরকে সত্য তথ্য কি করবে, প্রদান করবে। আর্থিক ক্ষতিপূরণের নীতি, বীমা কোম্পানি বা বীমাকারী প্রতিষ্ঠান অবশ্যই অর্থ দিয়ে কি করবে, ক্ষতিপূরণ করবে বা বীমা দাবি কি করবে, পরিশোধ করবে। প্রত্যক্ষ কারণের নীতি, যেই কারণটা বীমাপত্রে উল্লেখ করে আপনি বীমাটা করছেন, বীমা চুক্তিটা করছেন, সেই কারণ ছাড়া অন্য কোনো কারণে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ করতে কিনা বাধ্য না। ওকে, তাহলে আমরা 4টা নীতি পড়লাম। পরেরটায় যাই। এই 2টা নীতি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে সবচেয়ে বেশি এই 2টাই আসলে আসে। এই 2টা হচ্ছে যে একদম হট টপিক। ঠিক আছে, এই নীতির ভিতরে একটা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। আনুপাতিক অংশগ্রহণের নীতি কোন বীমায় হয়? শুধুমাত্র সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য। আবার স্থলাভিষিক্তকরণের নীতি, এটাও শুধুমাত্র সম্পত্তি বীমার ক্ষেত্রে কি, সম্পত্তি বীমার ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আনুপাতিক অংশগ্রহণের নীতিটা আগে আমরা পড়ি। বলছে কোন সম্পত্তি একাধিক বীমা কোম্পানির নিকট, মানে আমার সম্পত্তি হচ্ছে একটা, সেই একটা সম্পত্তিকে আমি একাধিক, বা আমার অনেক সম্পত্তি থাকতে পারে, সেই সম্পত্তিটাকে আমি একাধিক বীমা কোম্পানির নিকট কি করছি, বীমা করছি। তার মানে আমি একটা বীমা কোম্পানির কাছে বীমা করি নাই, ধরে নিলাম আমরা 4টা বীমা কোম্পানির কাছে কি করছি, সেটা বীমা করছি। এবং সেই সম্পত্তির যদি আংশিক বা অল্প একটু কি হয়, ক্ষতি হয়, তাহলে ক্ষতিপূরণ করার ক্ষেত্রে সকল বীমা কোম্পানি তাদের বীমাকৃত অঙ্কের আনুপাতিক হারে ক্ষতিপূরণে বাধ্য থাকবে। আপনারা হয়তো বুঝতেছেন না অনেকে, আমি আপনাদেরকে সহজ করে বুঝাই দিই। ধরেন হচ্ছে আমার কাছে একটা
সম্পদ আছে, যেই সম্পদের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। সম্পদের দাম হচ্ছে কত টাকা? সম্পদের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকার সম্পদটাকে, এই 1 লক্ষ টাকার সম্পদটাকে আমি ধরেন এই 1 লক্ষ ধরেন ডলার, 1 লক্ষ ডলার, ঠিক আছে? 1 লক্ষ টাকা তো এত বেশি টাকা না, ধরলাম 1 লক্ষ ডলার। তাহলে এই 1 লক্ষ ডলারটা আমি হচ্ছে একটা বীমা কোম্পানির কাছে বীমা করি নাই। এটা হচ্ছে একটা বীমা কোম্পানি, একজনের কাছে আমি করি নাই। আমি কয়জনের কাছে করছি? আমি হচ্ছে 3 জনের কাছে করছি। এ এর কাছে করছি, বি এর কাছে করছি এবং সি নামক একটা বীমা কোম্পানির কাছে আমি বীমাটা করছি। এখন এই 1 লক্ষ টাকার বীমা কিন্তু 3 জন ভাগ করে নিবে। কে কতটুকু ভাগ করে নিবে এটা আমি নিজে ভাগ করে দিব। ধরেন আমি 1 লক্ষ টাকার যে সম্পদটা আছে সেই সম্পদের ভিতরে 20,000 টাকা বা 20,000 ডলারের 20,000 ডলার হচ্ছে বীমা করছি বি বীমা কোম্পানির কাছে, ঠিক আছে? বি এর কাছে। আবার ধরেন আমি 50,000 ডলার সমতুল্যের বীমা করছি আমি এ এর কাছে, তার 30,000 টাকা সমমূল্যের, 30,000 টাকা সমমূল্যের আমি কি করছি? 30,000 টাকা সমমূল্যের বীমা করছি আমি সি এর কাছে। তাহলে টোটাল মিলে কত হইলো? 1 লাখ। তাহলে আমার 1 লাখ টাকার সম্পত্তি আমি একটা বীমা কোম্পানিতে বিনিয়োগ না করে 3টা বীমা কোম্পানিতে বিনিয়োগ করলাম। এরপরে বলছে কি? এরপরে বলছে যদি আংশিক ক্ষতি হয়, ক্ষতিপূরণের ক্ষেত্রে সকল বীমা কোম্পানি তাদের বীমাকৃত অঙ্কের আনুপাতিক হারে, তাদের বীমাকৃত অঙ্কের আনুপাতিক হারে। এখন বীমাকৃত অঙ্কের আনুপাতিক হার কি? দেখেন এখানে হচ্ছে 20,000, তাহলে 20 নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 100, তাহলে এটা কত? 0.20 সমান সমান কত পার্সেন্ট? 20%। তাহলে সে বি কোম্পানি ক্ষতিপূরণ কত পার্সেন্ট দিবে? 20% দিবে। তাহলে এ কোম্পানি কত পার্সেন্ট দিবে? সহজে বুঝে দিতেছে, 50%। আর সি কোম্পানি কত পার্সেন্ট দিবে? সি কোম্পানি দিবে হচ্ছে 30%। এখন সাপোজ আমি ধরে নিলাম আমার এই 1 লক্ষ টাকার সম্পদ থেকে 10,000 ডলারের সম্পদ হচ্ছে আমার ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এই 10,000 ডলার ক্ষতিপূরণ এই 3টা বীমা কোম্পানি আমাকে কিভাবে দিবে? 20% দিবে বি কোম্পানি। তাহলে বি দিবে কত? বি দিবে হচ্ছে 2,000 ডলার। বি আমাকে ক্ষতিপূরণ দিবে 2,000 ডলার, এ আমাকে ক্ষতিপূরণ দিবে হচ্ছে 5,000 ডলার, আর সি আমাকে ক্ষতিপূরণ দিবে হচ্ছে 3,000 ডলার। তার মানে এই যে ক্ষতিপূরণটা, এই ক্ষতিপূরণটা তারা কিভাবে দিছে? তাদের বীমাকৃত অঙ্কের আনুপাতিক হারে, তাদের বীমাকৃত অঙ্কের অনুপাত করে যে অনুপাতের যে মানটা বের হইছে সেই আনুপাতিক হারে তারা আমাকে এই 10,000 টাকার ক্ষতিপূরণটা কি করছে? প্রদান করছে। এইটাই হচ্ছে এখানে বলা হয়েছে। বলছে কি যে ক্ষতিপূরণের ক্ষেত্রে সকল বীমা কোম্পানি তাদের বীমাকৃত অঙ্কের আনুপাতিক হারে কি করবে? ক্ষতিপূরণে বাধ্য থাকবে। এটাই হচ্ছে কি আনুপাতিক অংশগ্রহণের নীতি। পরীক্ষাতে এগুলো থেকে ছোট ছোট ম্যাথও আসে, যে ম্যাথগুলো আমি আশা করি এখন আপনারা সুন্দর করে পরীক্ষাতে আসলে অ্যান্সার করতে পারবেন। চতে বলছে কি? বলছে যে স্থলাভিষিক্তকরণের নীতি। স্থলাভিষিক্তকরণের নীতি এটাও শুধু সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য হয়, শুধুমাত্র সম্পত্তি বীমার ক্ষেত্রে কি হয়? প্রযোজ্য হয়, ঠিক আছে? বলছে সম্পত্তি বীমার বেলায় বীমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে, তাহলে কোন বীমার বেলায়? সম্পত্তি বীমা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, সকল বীমা না কিন্তু, শুধুমাত্র সম্পত্তি বীমা। তার মানে আনুপাতিক অংশগ্রহণের নীতি, স্থলাভিষিক্তকরণের নীতি, দুইটা নীতি কাজ করে শুধুমাত্র সম্পত্তি বীমার বেলায়। সম্পত্তি বীমা ছাড়া এটা কি করে না? সম্পত্তি বীমা ছাড়া এই দুইটা নীতি কি করে না? কাজ করে না। বলছে সম্পত্তি বীমার বেলায় বীমাকৃত সম্পদের কেমন ক্ষতি হলে, এই যে দেখেন সুন্দর করে এখানে লেখা আছে সম্পূর্ণ ক্ষতি হলে। কেমন ক্ষতি হলে? আংশিক ক্ষতি না, আংশিক ক্ষতি হয় কোথায়? আংশিক ক্ষতি হয় আনুপাতিক অংশগ্রহণের নীতিতে। আর সম্পূর্ণ ক্ষতি হবে কোথায়? স্থলাভিষিক্তকরণের নীতিতে। এই জিনিসটা মনে রাখতে হবে যে কেমন ক্ষতি হয়েছে? সম্পূর্ণ ক্ষতি, একদম শেষ, ধ্বংস, একদম শেষ, কিছু নাই। তাহলে সম্পূর্ণ ক্ষতি হলে, এবং বীমা কোম্পানি যদি কি করে? বীমা কোম্পানিরও কি করতে হবে? সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। বীমা কোম্পানিও সম্পূর্ণ ক্ষতিপূরণ করলে ওই সম্পত্তির যা কিছু অবশিষ্ট থাকবে তার সকল কিছুর মালিক হয়ে যাবে কে? মালিক হয়ে যাবে বীমা কোম্পানি। বীমা কোম্পানি প্রয়োজনে নিলামে উঠিয়ে কিছু টাকা উপার্জন করতে পারে। বীমা কোম্পানি চাইলে কিছু টাকা উপার্জন করতে পারে নিলামে উঠায়া, ঠিক আছে? ধরেন যে আমার কাছে হচ্ছে 5 লক্ষ টাকার একটা গাড়ি ছিল, 5 লক্ষ টাকার একটা ধরেন বাইক ছিল, এই বাইকের আমি দুর্ঘটনা বীমা করছি। কি বীমা করছি? দুর্ঘটনা বীমা। তো এমন ভাবে ধরেন দুর্ঘটনাটা হয়েছে, আমার কিছু হয় নাই, ধরলাম আমি ফাল দিয়ে পড়ে গেছি, কিছু হয় নাই, আর বাইক হচ্ছে কি একদম চূর্ণ বিচ্ছিন্ন, শেষ, কিচ্ছু নাই, আগুন ধরে গেছে। তো 5 লক্ষ টাকার বাইক শেষ। তখন বীমা কোম্পানি কি করবে? আমাকে এই যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে, এই যে কি হয়েছে? সম্পূর্ণ ক্ষতি হয়েছে, 5 লক্ষ টাকার বাইক পুরোটাই শেষ, সম্পূর্ণ ক্ষতি হয়েছে। বীমা কোম্পানি আমাকে কি করছে? যে সম্পূর্ণ বীমা কোম্পানি আমাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিছে। এখন এই যে 5 লক্ষ টাকার বাইক পুইরা হচ্ছে একটু লোহা লক্কর আছে, লোহা লক্করের দাম হবে 10,000 টাকা। কত টাকা?
10,000 টাকা। 5 লক্ষ টাকার বাইক পুরে লোহা লক্কর আছে কত টাকার? 10,000 টাকার। এখন বীমা কোম্পানি এই 10,000 টাকা লোহা লক্করের কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। বীমা কোম্পানি চাইলে এটা বাঙালির কাছেও বেচতে পারে, এটা নিলামে উঠাইও কি করতে পারে? সেল করে দিতে পারে। তাহলে সে যে আমাকে ক্ষতিপূরণ দিল, এই 10,000 টাকা বীমা কোম্পানির তখন কি হবে? আয় হবে। এই 10,000 টাকা কিন্তু আমি আবার যাই চাইতে পারবো না, তাহলে আমার মাইরও দিতে পারে। ঠিক আছে, আমার তো একবার ক্ষতিপূরণ দিছেই, তো এই 10,000 টাকার লোহা লক্করের মালিক তো হচ্ছে এখন বীমা কোম্পানি, তাহলে এই 10,000 টাকা আমি আর চাইতে পারবো না। এই জিনিসটা মাথায় রাখবেন। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। শুধুমাত্র সম্পত্তি বীমার ক্ষেত্রে হয়। আর সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে বীমা কোম্পানিও যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়, তাহলেই বীমা কোম্পানি হচ্ছে যা কিছু অবশিষ্ট থাকে তার কি হয়? মালিক হয়ে যায়। তার কি হয়ে যায়? মালিক হয়ে যায়। ঠিক আছে, ওকে। এরপরে দেখি এটা কি? ও বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি। বিপুল সংখ্যায় হচ্ছে কি? পলিসি সংগ্রহের নীতি। এইটা কিসের সাথে সম্পর্কিত বলেন তো? এটা আপনারা পড়ছেন, এটা হচ্ছে পোর্টফোলিওর সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? পোর্টফোলিওর সাথে কি সম্পর্কিত? পোর্টফোলিওর সাথে কি সম্পর্কিত? পোর্টফোলিওতে আমরা কি করছি? একটা খাতে একটা প্রকল্পে বিনিয়োগ না করে অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করলে আমাদের ঝুঁকি হ্রাস পায়। তো বীমা কোম্পানির ক্ষেত্রে বীমা কোম্পানি যদি বিপুল সংখ্যায় পলিসি কি করে? সংগ্রহ করে, তাহলে পলিসি যত বেশি হবে বীমা ব্যবসায়ের ঝুঁকি তত কি পাবে? ঝুঁকি তত হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে, ধরেন হচ্ছে এখন বীমা করছে 100 জন, 100 জনের ভিতর থেকে 10 জন অসুস্থ হয়ে মারা গেছে, তাহলে ওই 10 জন ব্যক্তির বীমা দাবি কিন্তু পূরণ করতে হবে 100 জনের টাকা দিয়ে। কিন্তু এখন ধরেন আমার বীমা দাবি, আমার পলিসি আমি সেল করছি 1 লক্ষ, আগে ছিল 100 জনের কাছে আমি পলিসি সেল করছি, এখন আমি 1 লক্ষ মানুষের কাছে কি করছি? বিপুল সংখ্যায় পলিসি আমি কি করছি? সংগ্রহ করছি, 1 লক্ষ হয়ে গেছে। এখন এই 1 লক্ষ থেকে যদি 100 জনেরও ক্ষতি হয়, তাহলে 1 লক্ষ পলিসির টাকা দিয়ে 100 জনের বীমা দাবি পূরণ করা কি প্রতিষ্ঠানের জন্য বেশি সহজ। এই কারণেই বলছে পলিসি যত বাড়বে ব্যবসায়ের ঝুঁকিও তত হ্রাস পেতে থাকবে। ব্যবসায়ের ঝুঁকিও তত কি পেতে থাকবে? হ্রাস পাইতে থাকবে। ওকে, সম্ভাব্যতার নীতি। সম্ভাব্যতার নীতি কি? সম্ভাব্যতার নীতির প্রয়োজন হয় প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করার জন্য। প্রিমিয়ামের পরিমাণ মানে কিস্তির পরিমাণ, কিস্তি আপনার কত টাকা কিস্তি দিতে হবে সেইটা নির্ধারণ করা হয় কিসের উপর? সম্ভাব্যতার নীতির উপর ভিত্তি করে। যে সম্ভাব্য ঝুঁকির উপর ভিত্তি করেই প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করা হয়। আপনারা শুধু একটা লাইন মনে রাখবেন, মূল লাইনটা কি? যে দায় মূল্যায়নের ক্ষেত্রে বীমা কোম্পানি অ্যাকচুয়ারিদের সহযোগিতা নেয়। অ্যাকচুয়ারিদের কি নেয়? সহযোগিতা নেয়। কিসের ক্ষেত্রে? দায় মূল্যায়নের ক্ষেত্রে। পরীক্ষা আসতে পারে। তো দায় মূল্যায়নের ক্ষেত্রে বীমা কোম্পানি অ্যাকচুয়ারিদের কি নেয়? সহায়তা নেয়। পরেরটা হচ্ছে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। খুবই ইম্পর্টেন্ট। তার মানে আপনি ততটুকুই ঝুঁকি গ্রহণ করবেন যতটুকু আপনার সামর্থ্যে আছে। তাহলে এই সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতির উপর ভিত্তি করে একটা বীমা প্রতিষ্ঠা হয়েছে। সেই বীমাটার নাম কি? মনে রাখবেন, সেই বীমাটার নাম হচ্ছে পুনর্বীমা। সেই বীমাটার নাম হচ্ছে কি? পুনর্বীমা। পুনর্বীমা মানে কি? যখন আমরা পরের অধ্যায়ে আগে বলে রাখি, পুনর্বীমা মানে হচ্ছে একটা বীমা কোম্পানি যখন সম্পূর্ণ ঝুঁকিটা একা নেয় না, আরেকটা বীমা কোম্পানির কাছেও সেই সম্পত্তিটারই কি করে? বীমা করে। ঠিক আছে, তখনই সেটাকে বলা হয় পুনর্বীমা। পুনর্বীমাতে বীমাকারীও হচ্ছে একটা বীমা প্রতিষ্ঠান, বীমা গ্রহীতাও হচ্ছে একটা কি? বীমা প্রতিষ্ঠান। তো তখন হচ্ছে এই সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতিটা তারা কি করে? তারা হচ্ছে পর্যালোচনা করে। ঠিক আছে, তো এই সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতিকে সামনে রেখেই পুনর্বীমা কি করা হয়েছে? পুনর্বীমা গঠিত করা হয়েছে। কেন? কারণ একটা বীমা কোম্পানি সম্পূর্ণ ঝুঁকিটা সে একা বহন করে না, সে তার সক্ষমতা অনুযায়ী ঝুঁকি নেয়। সে তার সক্ষমতা অনুযায়ী ঝুঁকি নেয়, আর অতিরিক্ত যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা নেওয়ার জন্য আরেকটা বীমা কোম্পানির সাথে সে চুক্তি করে এবং নতুন একটা বীমা চুক্তির মাধ্যমে পুনর্বীমার কি দেয়? পুনর্বীমার জন্ম দেয়। তাহলে পুনর্বীমা কোন নীতিকে বিবেচনা করে? পুনর্বীমা হচ্ছে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতিকে কি করে? বিবেচনা করে। লাস্ট হচ্ছে দ্রুত সারাদানের নীতি। এখন হচ্ছে ধরেন আপনার পলিসির মেয়াদ শেষ, আপনি জীবন বীমা করছেন 10 বছরের, আপনার পলিসির কি? আপনার পলিসির হচ্ছে মেয়াদ শেষ, 10 বছর শেষ। এখন আপনি বীমা কোম্পানির কাছে দরজায় দিয়ে ঘুরতেছেন, আপনার বীমা দাবি বীমা কোম্পানি পরিশোধ করতেছে না, নানা রকম গড়িমসি করতেছে। তাহলে কি হবে? তাহলে গ্রাহক সন্তুষ্টি নষ্ট হবে, সুনামও নষ্ট হবে। আর যদি দ্রুত সারাদানের নীতি যদি বাস্তবায়ন করা হয়, যদি একটা গ্রাহকের বীমা দাবির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে যদি গ্রাহককে তার বীমা দাবি পরিশোধ করা হয়, তাহলে কি হবে? তাহলে গ্রাহক সন্তুষ্টি এবং সুনাম দুইটাই কি পাবে? দুইটাই হচ্ছে বৃদ্ধি পাবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট যে দ্রুত সারাদানের নীতি এটা কি, এটার কাজ কি আসলে বীমা কোম্পানির ক্ষেত্রে। সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি, তাহলে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি কোন বীমার ক্ষেত্রে নেওয়া হয়? পুনর্বীমার ক্ষেত্রে নেওয়া হয়। ওই জিনিসগুলো একটু কি রাখতে হবে? মাথায়
রাখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা স্কিপ করছি, সেটা একটু পড়াই দেই। এই যে এখানে লেখা আছে কি আনুপাতিক অংশগ্রহণের নীতি, আনুপাতিক অংশগ্রহণের নীতি। তাহলে এই নীতিটা ফলো করে কোন বিমাকে? এই নীতিটা ফলো করে হচ্ছে দ্বৈত বিমাকে। কোন বিমাকে? দ্বৈত বিমাকে। দ্বৈত বিমা মানে কি? দ্বৈত বিমা মানেই হচ্ছে আমি আমার একটা সম্পত্তি একাধিক কোম্পানির নিকট বিমা করব। দ্বৈত বিমা মানেই হচ্ছে আমি আমার একটা সম্পত্তি বা কোনো সম্পত্তি আমি একাধিক বিমা কোম্পানির নিকট যদি বিমা করি, ওইটাকেই বলা হয় কি বিমা? ওইটাকেই বলা হয় হচ্ছে দ্বৈত বিমা। তাহলে দ্বৈত বিমা কোন নীতিটা ফলো করে? দ্বৈত বিমাটা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতিটা কি করে? ফলো করে। তো এগুলো হচ্ছে কিন্তু স্যাররা হচ্ছে রিলেট করে করে আপনাদেরকে প্রশ্ন করবে, তখন আপনারা কিন্তু পেস লাগাই দিবেন। ঠিক আছে, তো নীতি এক জিনিস, বিমা আরেক জিনিস। তাহলে আনুপাতিক অংশগ্রহণের নীতি, এই নীতিটা ফলো করে কোন বিমা? দ্বৈত বিমা। ঠিক আছে, আর হচ্ছে এই সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি, সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি, এইটা ফলো করে কে? এটা ফলো করে হচ্ছে পুনর্বিমা। এটা ফলো করে কে? এটা ফলো করে হচ্ছে পুনর্বিমা। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তাহলে আমাদের মোটামুটি 10ম অধ্যায় শেষ। 10ম অধ্যায়ের এই নীতিগুলা পারলেই, কেউ যদি বুঝে নীতিগুলা, তাহলে 10ম অধ্যায় আর কোনো সমস্যা থাকে না। ঠিক আছে, প্রশ্নটা দেখেন, বলছে কি যে জনাবাসিক তার ব্যক্তিগত গাড়ির জন্য, জনাবাসিক তার ব্যক্তিগত গাড়ির জন্য চিত্রা বীমা কোম্পানি লিমিটেড হতে 10 লক্ষ টাকার একটি বীমাপত্র গ্রহণ করেন। গাড়িটি দুর্ঘটনায় পড়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হলে তিনি বীমা কোম্পানির নিকট বীমা দাবির আবেদন করেন। বীমা কোম্পানি সকল ক্ষতিপূরণ কি করে? প্রদান করে। ও ধ্বংসপ্রাপ্ত গাড়িটি 50,000 টাকায় কি করে? বিক্রয় করে। কিন্তু বিক্রয় করার পর আশিক সেটিও দাবি করলে বীমা কোম্পানি তার দাবি প্রত্যাখ্যান করে। খুবই ইজি, বোর্ড কোশ্চেন। কতে প্রশ্ন করছে, উদ্দীপকে জনাবাসিক কোন ধরনের সম্পত্তি বীমা গ্রহণ করেছেন? দেখেন সম্পত্তি বীমা, তো সম্পত্তি বীমাটা পড়ায় নেই। সম্পত্তি বীমা কি কি? সম্পত্তি বীমা হচ্ছে দুর্ঘটনা বীমা, তারপর হচ্ছে শস্য বীমা, গবাদি পশু বীমা, তারপর হচ্ছে নৌ বীমা, ঠিক আছে, অগ্নি বীমা, এগুলো সবই হচ্ছে কি সম্পত্তি বীমা। তাহলে এখানে তিনি কোন সম্পত্তি বীমা করেছে? বলছে কি দুর্ঘটনায় পড়ে। ঠিক আছে, তাহলে দুর্ঘটনায় পড়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাহলে উনি কোন বীমাটা করছে? কোন সম্পত্তি বীমা করছে উনি? এখন যদি আমরা লিখি দুর্ঘটনা বীমা, দুর্ঘটনা বীমা কিন্তু কোনো সম্পত্তি বীমা না। দুর্ঘটনা বীমা কোনো সম্পত্তি বীমা না। এখানে লিখতে হবে যানবাহন বীমা, যানবাহন বীমা, যানবাহন বীমা। তাহলে উনি কোন সম্পত্তি বীমাটা গ্রহণ করেছিলেন? যানবাহন নামক সম্পত্তি বীমাটা উনি কি করেছে? গ্রহণ করেছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন খতে কি বলছে? বলছে উদ্দীপকে বীমা কোম্পানি কর্তৃক জনাবাসিকের সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বীমার মূলনীতির আলোকে মূল্যায়ন করো। তাহলে এইখানে বীমার কোন নীতিটা প্রকাশ পাইছে? বীমার হচ্ছে কোন নীতি প্রকাশ পাইছে বলেন? বীমার হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি, স্থলাভিষিক্তকরণের নীতি, করণের নীতি এখানে কি পাইছে? প্রকাশ পাইছে। ঠিক আছে, তাহলে স্থলাভিষিক্তকরণের নীতিতে কি বলা হয়েছে? এই তো তামান্না ঠিক আছে, সুমু ঠিক আছে, ওকে। স্থলাভিষিক্তকরণের নীতিতে কি বলা হয়েছে? যদি একটি সম্পত্তি বীমার ক্ষেত্রে সম্পত্তিটা যদি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় এবং বীমা কোম্পানি যদি সকল ক্ষতিপূরণ প্রদান করে, তাহলে যেই ধ্বংসাবশেষটা বাকি থাকে সেইটার মালিক হয়ে যায় বীমা কোম্পানি। বীমা গ্রহীতার সেই টাকার উপরে কোনো দাবি থাকতে পারবে না। তো আশিক কি করছে? সেই 50,000 টাকা যে ভাঙারিটা বিক্রি করছে সেই টাকাটাও চাইয়া বসছে। তো এখন বীমা কোম্পানি কি করছে? বীমা কোম্পানি তার প্রস্তাবকে কি করছে? প্রত্যাখ্যান করছে। তার মানে সেটা কি? তার মানে এই প্রত্যাখ্যানটা কি? প্রত্যাখ্যানটা যৌক্তিকতা। তার মানে প্রত্যাখ্যান যে করছে সেটা কি? যৌক্তিক। কেন যৌক্তিক? কোন নীতির আওতায় যৌক্তিক? স্থলাভিষিক্তকরণের নীতির আওতায় সেটা কি? সেটা হচ্ছে যৌক্তিক। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এখানে একটা প্রশ্ন আছে যে এবি জাহাজ কোম্পানি তাদের 5টি জাহাজের পক্ষে 10 কোটি টাকার বীমাপত্র গ্রহণ করতে চাইছে। সুরমা বীমা কোম্পানি একা সকল ঝুঁকি গ্রহণ না করে সাথে আরো 3টি বীমা কোম্পানির সহায়তায় বীমাপত্র প্রদান করেন। তার মানে সুরমা বীমা কোম্পানি একা ঝুঁকি গ্রহণ করে নাই, সে সাথে আরো 3টা বীমা কোম্পানিকে সাথে নিছে। তার মানে কি? একই সম্পদ আমি একাধিক বীমা কোম্পানির কাছে কি করছি? বীমা করছি। তার মানে একটা সম্পদ, একই ধরনের সম্পদ আমি
একাধিক বীমা কোম্পানির কাছে কি করছি, বীমা করছি। সুরমা বীমা কোম্পানির একার বীমাকৃত অঙ্ক হচ্ছে 4 কোটি টাকা। তার মানে টোটাল বীমা কোম্পানি আছে 4টা, টোটাল বীমা কোম্পানি আছে 4টা। এর ভিতরে সুরমা বীমা কোম্পানির একার বীমাকৃত অঙ্ক হচ্ছে 4 কোটি টাকা। তার মানে বাকি 3 জনের হচ্ছে 6 কোটি টাকা। বাকি 3 জনেরটা আমাদের জানার দরকার নাই। একটি জাহাজের 50 লক্ষ টাকা ক্ষতি হওয়ায় এবি কোম্পানি সুরমা বীমা কোম্পানি হতে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলে সুরমা বীমা কোম্পানি অতিরিক্ত টাকা প্রদানে অপারগতা স্বীকার করেছে। ঠিক আছে, তাহলে এখন আপনারা ভাবেন তো বা অঙ্কটা দেখেন তো করতে পারেন কিনা, যে 50 লক্ষ টাকা যদি ক্ষতি হয় আর সুরমা বীমা কোম্পানির বীমাকৃত অঙ্ক যদি 4 কোটি টাকা হয় আর টোটাল বীমাকৃত অঙ্ক যদি হয় 10 কোটি টাকা, তাহলে এই 10 কোটি টাকা 4 কোটি টাকা 10 কোটি টাকার কত পার্সেন্ট? আমরা সবাই চোখ বন্ধ করে বলতে পারবো 40%। কত পার্সেন্ট? 40%। তাহলে এইখানে আছে 50 লক্ষ টাকা। কত টাকা? 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকাকে ভাগ করতে হবে কয় ভাগে? 10 ভাগে। তাহলে 5 10 কত? 50 লাখ। প্রতি ভাগে কত লাখ? প্রতি ভাগে হচ্ছে 5 লাখ। তাহলে তার কাছে কত কোটি টাকা? 4 কোটি টাকা। তাহলে সুরমা বীমা কোম্পানি কত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে? সুরমা বীমা কোম্পানি 20 লক্ষ টাকা কি করবে? ক্ষতিপূরণ দিবে। 20 লক্ষ টাকা কি করবে? ক্ষতিপূরণ দিবে। কিন্তু এবি কোম্পানি তার কাছে চাইছে কত টাকা? 25 লক্ষ টাকা। আর সুরমা বীমা কোম্পানি এই টাকা প্রদানে অপারগতা স্বীকার করছে। কতে প্রশ্ন করছে, সুরমা বীমা কোম্পানি কোন মূলনীতির আওতায় একাই সকল ঝুঁকি গ্রহণ করেনি? এর উত্তর কি হবে? এর উত্তর কি হবে বলেন? কোন মূলনীতির আওতায় একাই সকল ঝুঁকি গ্রহণ করেনি? কয়ের প্রশ্ন কি? কয়ের প্রশ্নের উত্তর কি? কোন সুরমা বীমা কোম্পানি কোন মূলনীতির আওতায় একাই সকল ঝুঁকি গ্রহণ করেনি? বলতে পারতেছেন না কেউ? এর উত্তর হবে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। 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 ঠিক আছে। খতে বলছে অতিরিক্ত টাকা ক্ষতিপূরণ প্রদানে অপারগতা প্রকাশ করা কি যৌক্তিক? বীমার মূলনীতির আলোকে বিশ্লেষণ করো। তাহলে কোন নীতির আলোকে বিশ্লেষণ করব? আনুপাতিক অংশগ্রহণের নীতি। আনুপাতিক অংশগ্রহণের নীতি। আনুপাতিক অংশগ্রহণের নীতি। এই নীতির আলোকে আমরা এটাকে ব্যাখ্যা করব। আর ওই যে 20 লক্ষ টাকা বের করছি সেই টাকাটা আপনাদের কষ্ট করে খাতায় একটু বের করতে হবে। বের করে স্যারকে বুঝাইতে হবে যে সুরমা কোম্পানির দেওয়ার কথা 20 লক্ষ, কিন্তু এবি কোম্পানি সুরমা বীমা কোম্পানি থেকে চাইছে 25 লক্ষ। যেহেতু 5 লক্ষ টাকা বেশি চাইছে, তো সুরমা কোম্পানি 5 লক্ষ টাকা কেন বেশি দিবে? এই জন্য সুরমা কোম্পানি কি করছে? অতিরিক্ত টাকা প্রদানে অপারগতা স্বীকার করছে। কোন নীতির আওতায়? আনুপাতিক অংশগ্রহণের নীতির আওতায়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অবশ্যই ম্যাথ করে দেখাইতে হবে। শুধু 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 যদি আনুপাতিক অংশগ্রহণের নীতি লিখলে তোমার 4 থেকে দিব 3 বা 2। ঠিক আছে, ম্যাথটা করে স্যারকে দেখাই দিতে হবে যে সুরমা বীমা কোম্পানি যে 20 লক্ষ টাকা দিবে এটা বুঝাই দিতে হবে। পরেরটা বলো, বলছে রহিম তার নামে চিকিৎসা বীমাপত্র ক্রয়ের সময়, রহিম তার নামে চিকিৎসা বীমাপত্র ক্রয়ের সময় একটু চালাকি করছে। চালাকি করে তার ডায়াবেটিসের কথা বীমা কোম্পানি হতে কি করেছে? গোপন করেছে। তার ডায়াবেটিসের কথা বীমা কোম্পানি হতে কি করেছে? গোপন করেছে। কয়েক বছর পর ডায়াবেটিসের কারণে কিডনি অচল হয়ে গেলে বীমা কোম্পানি তার সম্পূর্ণ বীমা দাবি পরিশোধ করে না। অন্যদিকে মেটা বীমা কোম্পানি অনেক দিন ধরেই তার বিভিন্ন বীমা গ্রহীতার বীমার মেয়াদ শেষ হওয়ার পরেও বীমা দাবি পরিশোধে গড়িমসি করছে। এতে করে বীমা কোম্পানির সুনাম কি হচ্ছে? নষ্ট হচ্ছে। ঠিক আছে। কতে বলছে রহিমকে কেন বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেনি? কেন? কারণ সে কি করছে? সে সৎ বিশ্বাসের নীতিটা ভঙ্গ করছে। সে সৎ বিশ্বাসের নীতি কি করেছে? ভঙ্গ করেছে। সে সৎ বিশ্বাসের নীতি কি করেছে? ভঙ্গ করেছে। এই কারণে তাকে সম্পূর্ণ বীমা দাবি পরিশোধ করে নাই। আমি যদি বীমাকারী প্রতিষ্ঠান হইতাম আমি তার একটা টাকাও দিতাম না, কারণ সে মিথ্যা কথা কেন বললো। ঠিক আছে। খতে বলছে কি? বলছে মেটা বীমা কোম্পানি, মানে মেটা বীমা কোম্পানি বীমার কোন মূলনীতি লঙ্ঘিত করেছে বলে তুমি মনে করো? কোন মূলনীতি লঙ্ঘিত করেছে? উত্তর হবে দ্রুত সারাদানের নীতি। দ্রুত
সারাদানের নীতি, দ্রুত সারাদানের নীতি সে কি করেছে, দ্রুত সারাদানের নীতিটা সে কি করেছে, লঙ্ঘিত করেছে। দ্রুত সারাদানের নীতিটা সে কি করেছে, লঙ্ঘিত করেছে। তাহলে আশা করি এই সৃজনশীলটাও আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা পরের স্লাইডে চলে যাই। ও মাই গড, জীবন বীমা এসে পড়েছে। দেখেন জীবন বীমার বৈশিষ্ট্য কি। জীবন বীমা হচ্ছে একটা নিশ্চয়তার চুক্তি, আর্থিক ক্ষতিপূরণের চুক্তি নয়। আর্থিক ক্ষতিপূরণের কি নয়, চুক্তি নয়। তাহলে আর্থিক ক্ষতিপূরণের চুক্তি কোনগুলা, সম্পত্তি বীমা। কোন বীমা, সম্পত্তি বীমা। সম্পত্তি বীমা। তাহলে সম্পত্তি বীমা কি, সম্পত্তি বীমা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি, আর জীবন বীমা হচ্ছে কি, জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি। কেন, কারণ মানুষের জীবনের মূল্যকে অর্থ দ্বারা কি করা যায় না, পরিমাপ করা যায় না। এই কারণে কারো মৃত্যু হলে কি পরিমাণ টাকা প্রদান করবে সেটার একটা প্রতিশ্রুতি বা নিশ্চয়তা জীবন বীমাতে কি করা হয়, দেয়া হয়। এই কারণে জীবন বীমাকে বলা হয় কি, নিশ্চয়তার চুক্তি। চূড়ান্ত সৎবিশ্বাসের সম্পর্ক, সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য। তার মানে জীবন বীমা যদি আপনি খুলেন, আপনার সঞ্চয় এবং বিনিয়োগ অটোমেটিক হবে, সঞ্চয় এবং বিনিয়োগ অটোমেটিক হবে। সমর্পণ মূল্য সামনে শিখবো। মৃত্যু ঝুঁকির উপর বীমা প্রিমিয়ামের হার নির্ভর করে, সামনে শিখবো। মানব জীবনের সংশ্লিষ্টতা, তার মানে জীবন বীমার বৈশিষ্ট্য, মানে মানব জীবন ছাড়া তো জীবন বীমা হবে না। তার মানে মানুষ ছাড়া কি হবে না, মানুষ ছাড়া জীবন বীমা কি, জীবন বীমা হচ্ছে হবে না। ঠিক আছে, ওকে। মেন পড়ায় ঢুকি। বলছে কি, দেখেন এখানে অনেকগুলো আজে বাজে জিনিস আছে, এই আজে বাজে জিনিসগুলো একটু দেখেন। বলছে কি, বলছে হচ্ছে মেয়াদের ভিত্তিতে জীবন বীমা কত প্রকার, 3 প্রকার। নামগুলো একটু কষ্ট করে পড়েন। বীমা সেলামি পরিশোধের ভিত্তিতে বীমা কত প্রকার, 2 প্রকার। এই যে একটু নাম আছে কয়েকটা। বীমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে বীমা কত প্রকার, 2 প্রকার। একক জীবন, বহু জীবন। বীমা দাবি পরিশোধের উপর ভিত্তি করে আবার কত প্রকার, 2 প্রকার। এককালীন বা কিস্তি, এককালীন বা কিস্তি বীমাপত্র, এককালীন বা কিস্তি বীমাপত্র। তাহলে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়েন। ঠিক আছে, এই যে শেষেরটা, যেটা শেষেরটা না পড়লে হবে, জান একটা কমাই দিলাম। বীমা দাবি পরিশোধের ভিত্তিতে যে 2 প্রকার, এটা না পড়লেও চলবে, উপরের 3টা পড়েন। তাহলে মেয়াদের ভিত্তিতে জীবন বীমা কত প্রকার, 3 প্রকার। কি কি, একটা হচ্ছে মেয়াদি বীমাপত্র, আজীবন বীমাপত্র, সাময়িক বীমাপত্র। ওকে। আর বীমা সেলামি পরিশোধের উপর ভিত্তি করে কত প্রকার, 2 প্রকার। একক কিস্তি বীমাপত্র, সমকিস্তি বীমাপত্র। তার মানে আমি চাইলে একটা কিস্তি দিয়ে আমার সকল পুরা মোট প্রিমিয়ামের টাকা একটা কিস্তি দিয়ে আমি পূরণ করে দিতে পারি, অথবা প্রতি বছর বা প্রতি মাসে আমি সমকিস্তি আকারে, মানে একটা সেম সাইজের আকারে প্রতি বছর 5,000, প্রতি বছর 2,000, প্রতি মাসে 1,000 করে করেও আমি কিস্তি কি করতে পারি, জমা দিতে পারি। বীমা গ্রহীতার সংখ্যা, দেখেন একটা জীবন বীমা একজন ব্যক্তির উপরেও হয়, আবার অনেকজন ব্যক্তির উপরেও একটা জীবন বীমা হয়। তার মানে একটা বীমাপত্রের উপরে যখন একাধিক মানুষের জীবন বীমা করা হয়, তখন তাকে বলা হয় কি, বহু জীবন বীমাপত্র। তখন তাকে বলা হয় কি, বহু জীবন বীমাপত্র। ঠিক আছে, ভিতরে আরো ডিটেলসে পড়তে থাকলে মুখস্থ হয়ে যাবে। দেখেন উপরে লেখা, উপরে কি লেখা, সুন্দর করে লেখা আছে মেয়াদি বীমাপত্র। সুন্দর করে লেখা আছে মেয়াদি বীমাপত্র। যেই জিনিসগুলা মার্ক করা কালার দিয়া, সেইগুলো ভালো করে মুখস্থ করতে হবে, না মুখস্থ করলে নিজেদের লস। তাহলে 1 নাম্বারটাই হচ্ছে সাধারণ মেয়াদি বীমাপত্র। সাধারণ মেয়াদি বীমাপত্র, নামটা মুখস্থ করেন, সাধারণ মেয়াদি বীমাপত্র। এর মানে কি, এর মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলে, তার মানে আমি একটা জীবন বীমা করছি, আমি যদি জীবন বীমাটা করছি 10 বছরের জন্য, সেই 10 বছরের ভিতরে যদি আমি বীমাকৃত ব্যক্তি আমি যদি কি যাই, মারা যাই, তাহলে আমি যাকে নমিনি দিয়ে যাব, যাকে মনোনীত ব্যক্তি আমি বানাই দিয়ে যাব, সেই মনোনীত ব্যক্তিকে বা উক্ত মেয়াদের মধ্যে যদি বীমাকৃত ব্যক্তি মারা না যায়, তার মানে আমি বীমা করছি, আমি 10 বছরের ভিতরে মারা যাই নাই, তাহলে মেয়াদ শেষে তাকে, মানে হচ্ছে আমাকে কি করা হবে, বীমাকৃত অর্থ প্রদান করা হবে, বীমাকৃত অর্থ প্রদান করা হবে। এটা হচ্ছে সাধারণ মেয়াদী বীমাপত্র। মেইন কনসেপ্ট কি, যে নির্দিষ্ট সময়ের ভিতরে বীমাকৃত ব্যক্তি যদি মারা যায়, বীমাকৃত ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার মনোনীত ব্যক্তিকে, অথবা বীমাকৃত ব্যক্তি যদি নির্দিষ্ট মেয়াদের ভিতরে মারা না যায়, তাহলে মেয়াদ শেষে সেই বীমাকৃত ব্যক্তিকে কি করা হবে, বীমাকৃত অর্থ প্রদান করা হবে। এই বীমাপত্র মানে সাধারণ মেয়াদী বীমাপত্রটা কি করে, একই সাথে বিনিয়োগ ও প্রতিরক্ষার সুবিধা দেয়। বিনিয়োগের সুবিধাও দেয়, প্রতিরক্ষার সুবিধাও দেয়। বিনিয়োগের সুবিধা কিভাবে দেয়, ধরেন আমি বীমাকৃত ব্যক্তি, আমি মারা গেলাম না, আমি মেয়াদ শেষে অনেকগুলো টাকা একসাথে পাবো, সেটা আমার বিনিয়োগের সুবিধা কি করছে, দিছে।
আবার ধরেন সাপোজ আমি বিমাকৃত ব্যক্তি, আমি 10 বছর নির্দিষ্ট সময়ের ভিতরে আমি মারা গেলাম, তাহলে কি হবে? তাহলে আমার মনোনীত ব্যক্তিকে এই বিমাকৃত অর্থ প্রদান করা হবে। তার মানে একটা আর্থিক প্রতিরক্ষার সুবিধাও কি করে? প্রদান করে। ক্লিয়ার? ওকে। তার মানে সাধারণ মেয়াদী বীমাপত্র একাধারে বিনিয়োগের সুবিধাও দেয়, আবার প্রতিরক্ষা সুবিধাও কি করে? প্রতিরক্ষা সুবিধাও প্রদান করে। এই সাধারণ মেয়াদী বীমাপত্র দীর্ঘমেয়াদে হয় এবং বয়সের উপর ভিত্তি করে প্রিমিয়াম বা কিস্তির পরিমাণও কি হয়? ভিন্ন হয়। যদি এতটুকু লেখা মনে রাখতে পারেন এনাফ, আর কিছু পড়তে হবে না। ঠিক আছে? পরে হচ্ছে বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র। বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র সাধারণ মেয়াদী বীমাপত্রতে কি ছিল? যদি আমি কি করি? যদি আমি মারা যাই তাহলে হচ্ছে আমার মনোনীত ব্যক্তিকে দিবে, আমি না মারা গেলে আমাকে দিবে। বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র হচ্ছে মরে গেলে কোনো টাকা নাই, মারা গেছো মানে তুমি শেষ, তুমি এই টাকা আর কি করবে না, পাবা না। যদি তুমি বাইজে থাকো তাহলে তুমি টাকাটা পাবা। ঠিক আছে? ধরো আমি 10 বছর মেয়াদে আমি একটা বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র কি করছি? জীবন বীমা আমি বীমাপত্রটা কিনলাম 10 বছর মেয়াদে। এখন ধরো আমি 9.5 বছর যখন পার হয়েছে আমি মারা গেছি, আমি কিন্তু কোনো টাকাই আমি কি ওইখান থেকে পাবো না। যদি আমি 10 বছর বাঁচতে পারি তাহলে মেয়াদ শেষে আমি আমার বীমাকৃত টাকাটা কি পাবো? ফেরত পাবো। বলছে বীমাপত্রের নির্দিষ্ট মেয়াদ শেষ হলেই বীমাগ্রহীতা বীমা দাবির অর্থ লাভ করে। ঠিক আছে? তার মানে নির্দিষ্ট মেয়াদ শেষ হলেই বীমাগ্রহীতা বীমা দাবির অর্থ লাভ করে। যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে মারা যায় তবে কোনো অর্থই পায় না, কোনো অর্থই কি পাবে না? সে পাবে না। প্রিমিয়াম কম, এটাকে বলা হয় সাময়িক বীমাপত্রের বিপরীত। এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ। সাময়িক বীমাপত্রের বিপরীত তোমাদেরকে বলতে পারে যে নিচের কোন বীমাপত্র সাময়িক বীমাপত্রের বিপরীত? উত্তর হবে বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র। কারণ সাময়িক বীমাপত্রে মারা গেলে টাকা দিবে, বাইসে থাকলে টাকা দিবে না। বিশুদ্ধ মেয়াদী বীমাপত্রে মারা গেলে টাকা দিবে না, বাইসে থাকতে হবে, তাহলে তুমি টাকাটা কি পাবা। তার মানে সাময়িক বীমাপত্রের বিপরীত কি? বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র। তাহলে এই দুইটা বীমাপত্র একটু ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একটু মনে রাখার ট্রাই করবেন। ঠিক আছে? ওকে। পরে আছে কি? পরে আছে হচ্ছে যৌথ জীবন বীমাপত্র। এটা আমরা সামনে পড়বো, একে শর্টকাট একটু পড়ি। যে একই বীমাপত্রের আওতায় এই যে বীমাপত্র থাকবে একটা, এই যে একটাই বীমাপত্র থাকবে, সেই একটা বীমাপত্রের আওতায় 2 বা ততোধিক জীবনের কি থাকবে? জীবনের উপর একত্রে নির্দিষ্ট মেয়াদে যদি বীমা পলিসি খোলা হয় তাহলে তাকে কি বলে? যৌথ জীবন মেয়াদী বীমাপত্র বলে। তার মানে বীমাপত্র থাকবে একটা, সেই একটা বীমাপত্রের উপরে যদি 2 বা ততোধিক, এটা হচ্ছে 2 বা ততোধিক বলতে এটা 2 থেকে 5 জন, 2 থেকে 5 জন মনে রাখবেন, 2 থেকে 5 জন। তাহলে 2 থেকে 5 জন বা 2 বা ততোধিক জীবনের উপর একত্রে নির্দিষ্ট লিখে বলছি, তবে নির্দিষ্ট মেয়াদে বীমা পলিসি খোলা হয় তাহলে তাকে বলে যৌথ জীবন মেয়াদী বীমাপত্র। এই বীমাপত্রটা কোন কোন সেক্টরে খোলা যায়? মেয়াদী বা আজীবন উভয় ধরনের হতে পারে। তাহলে যৌথ জীবন মেয়াদী বীমাপত্রটা মেয়াদী বীমাপত্র হইতে পারে, আজীবন বীমাপত্র কি হইতে পারে, সেটা নির্ভর করে। ঠিক আছে? সেটা আমরা সামনে পড়বো কিভাবে মেয়াদী হয়, কিভাবে আবার আজীবন হয়। ওকে। ঘতে বলছে শিক্ষাবৃত্তি বীমাপত্র, এটা অনেক ইম্পর্টেন্ট। শিক্ষাবৃত্তি বীমাপত্র। ঠিক আছে? ওকে। এর ভিতরে বলছে কি? এই বীমাপত্রে সন্তানদের লেখাপড়ার স্বার্থে কি করা হয়? গ্রহণ করা হয়। মেয়াদের আগে বীমাগ্রহীতা মারা গেলে আর কোনো কিস্তি প্রদান করতে হয় না। ধরেন আমি বিয়ে করে ফেলছি, ঠিক আছে, আমার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন ওই বাচ্চার বয়স ধরেন 2 বছর। এখন ওই বাচ্চার নামে আমি কি করছি? একটা শিক্ষা বীমাপত্র খুলছি। বাচ্চার বয়স 4 বছর হইতে হইতে আল্লাহ না করুক আমি মারা গেছি, কিন্তু এই শিক্ষা বীমাপত্রের মেয়াদ ছিল 20 বছর। তাহলে এই যে 2 বছর আমি প্রিমিয়াম দিয়ে মারা গেছি, আগামী 18 বছর আমার কোনো প্রিমিয়াম দিতে হবে না, একটা টাকাও বীমা কোম্পানিকে দিতে হবে না। ধরেন আমি 20 বছর মেয়াদে 40 লক্ষ টাকার কি করছি? 40 লক্ষ টাকার আমি শিক্ষাবৃত্তি বীমাপত্র আমি গ্রহণ করছি। আমি ধরেন 2 বছরে আমি মাত্র ধরেন যে 4 লক্ষ টাকা দিলাম। 2 বছরে আমি মাত্র 4 লক্ষ টাকা কি করলাম? প্রিমিয়াম প্রদান করলাম। 6 মাস পরে ধরেন 50,000 বা 1 লক্ষ টাকা করে আমি 2 বছরে 4 লক্ষ টাকা কি করলাম? প্রিমিয়াম প্রদান করলাম। প্রদান করার পর প্রিমিয়াম দিতে হবে 40 লাখ, 2 বছরে প্রিমিয়াম দিছি 4 লাখ, তারপরে আমি কি গেছি? মারা গেছি, আর বাকি 36 লাখের 1 টাকাও আমাকে কি করতে হবে না? কিস্তি প্রদান করতে হবে না। মৃত্যুর পর হতেই বীমাকারী শিক্ষাবৃত্তি হিসাবে নির্দিষ্ট মেয়াদ অবধি, নির্দিষ্ট মেয়াদ কত? এই যে 20 বছর, এই নির্দিষ্ট মেয়াদ অবধি
বিমাপত্রে উল্লেখিত সন্তান বা সন্তানদের শিক্ষাবৃত্তি কি করা হবে? প্রদান করা হবে। তার মানে প্রতি মাসে মাসে তো একটা শিক্ষাবৃত্তি প্রদান করবেই, 20 বছর শেষে 40 লক্ষ টাকা একবারে আবার পাবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন কি লাভজনক? মৃত্যুর কথা তো বলা যায় না, সবারই বীমা করা উচিত। ওকে, পরে বলছে কি বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র, মানে একটা বীমাপত্রে অনেক কিছু থাকবে, মানুষের মৃত্যু, পঙ্গুত্ব, বেকারত্ব, সন্তানদের লেখাপড়া ইত্যাদি একাধিক বিষয়ে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা এরূপ বীমাপত্রে দেওয়া হয়। আর এই বীমাপত্রের প্রিমিয়াম অনেক বেশি হয়, এই বীমাপত্রের প্রিমিয়াম অনেক কি হয়? বেশি হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যৌথ জীবন মেয়াদী বীমাপত্র বললাম, শিক্ষাবৃত্তি বীমাপত্র বললাম, বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র আমরা পড়লাম। তার মানে আমাদের মেয়াদী বীমাপত্রের যে 5টা স্টেজ ছিল, 5টা প্রকার ছিল, মেয়াদী বীমাপত্রের 5টা প্রকার আমাদের শিখা শেষ। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে আজীবন বীমাপত্র। আজীবন বীমাপত্র, আজীবন মানে আজীবন ধরে চলবে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে। তো এই বীমাকৃত ব্যক্তি অর্থ কি করতে পারে না? ভোগ করতে পারে না। তার মানে আজীবন বীমাপত্র যারা খোলে, আজীবন বীমাপত্র যারা ক্রয় করে, তারা হচ্ছে ওই বীমাকৃত ব্যক্তি, সেই অর্থ কি করতে পারে না? ভোগ করতে পারে না, কারণ তার মৃত্যুর পরেই টাকাটা কি করা হবে? পরিশোধ করা হবে। তাহলে এই আজীবন মেয়াদী বীমাপত্র 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। প্রথমটার ভিতরে বলছে কি? একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র। তার মানে ধরেন আমার কিস্তি হচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আমি একবারে দিয়ে দিছি, আমার আর কোনো টাকা কি করতে হবে না? দিতে হবে না। আমার মৃত্যুর পর আমার মনোনীত ব্যক্তিকে বীমা কোম্পানি বীমা দাবিটা কি করবে? পরিশোধ করবে। যে একেবারেই বীমা কিস্তির অর্থ পরিশোধ করা হয় এবং বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বীমা দাবির অর্থ প্রাপ্ত হয়। মৃত্যুর পর দেখছেন, বীমাকৃত ব্যক্তি মরে গেছে, সে কিন্তু টাকাটা ভোগ করতে পারে নাই, ভোগ করবে কে? তার মনোনীত ব্যক্তি। ওকে, তার মানে কিস্তিটা একবারে দিয়ে দিছে, প্রথমেই কিস্তি দিয়ে দিছে, শেষ, ঝামেলা নাই আর। এরপর হচ্ছে অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, সবচাইতে ঝামেলাপূর্ণ, সবচাইতে ঝামেলাপূর্ণ। তার মানে বীমাকৃত ব্যক্তি যতদিন বাঁচবে, বীমাকৃত ব্যক্তি যতদিন জীবিত থাকে, ততদিন নির্দিষ্ট হারে বীমা প্রিমিয়াম প্রদান করে। তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তি বীমা দাবির অর্থ প্রাপ্ত হয়। এটি জনপ্রিয় নয়। কেন জনপ্রিয় নয়? কারণ ধরেন একটা মানুষ 40 বছর, ধরেন একটা মানুষ বাঁচলো 80 বছর, ঠিক আছে? এখন 80 বছর পর্যন্ত কিন্তু তার এই যে যতদিন জীবিত থাকে, তার মানে সে 80 বছর জীবিত আছে, 80 বছর পর্যন্ত তার নির্দিষ্ট হারে বীমা প্রিমিয়াম প্রদান করতে হবে। তো 60 বছরে সে চলে যাবে অবসরে, বাকি 20 বছর সেই মানে এই বীমা প্রিমিয়াম দিবে কিভাবে? তার কাছে কি টাকা আছে? সে মানসিক একটা চাপে পড়ে যাবে, একটা প্রেসারে পড়ে যাবে, যারা স্বল্প আয়ের মানুষ। ঠিক আছে, তো এই কারণে এই অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র বাদ, এটা হচ্ছে পরীক্ষাতে তেমন একটা আসে না, পরীক্ষাতে আসবে এই যে এটা। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র। সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র তার মানে হচ্ছে আমি আজকে এই বীমাপত্র গ্রহণ করছি, আগামী 20 বছর আমি কিস্তি প্রদান করব, এরপরে মৃত্যুর আগ পর্যন্ত আমি আর কিস্তি দিব না। আমার মৃত্যুর পর আমার মনোনীত ব্যক্তিকে টাকাটা বীমা কোম্পানি কি করবে? পরিশোধ করবে। প্রথমটাই ছিল আমি একবারে কিস্তি দিয়ে দিছি, তারপরেরটা ছিল আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কিস্তি দিতেই আসি, আমার কাজই কিস্তি দেওয়া। আর পরেরটা মানে সীমিত কিস্তি সম্পন্ন, যেটা সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিস্তি দিব, তারপরে আমি আর কিস্তি দিব না, আমার মৃত্যুর পর আমার মনোনীত ব্যক্তিকে সেই টাকাটা পরিশোধ করবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বীমার কিস্তি কি করা হয়? প্রদান করতে হয়। নির্দিষ্ট সময়ের পর জীবিত থাকলেও কোনো কিস্তি দিতে হয় না। এই বীমাপত্রটি কি অধিক জনপ্রিয়? তার মানে আজীবন বীমাপত্রের ভিতরে সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র কি সবচেয়ে বেশি জনপ্রিয়। ওকে, তাহলে আজীবন বীমাপত্র কয় ধরনের? 3 ধরনের। একক কিস্তি সম্পন্ন, অবিরাম কিস্তি সম্পন্ন, সীমিত কিস্তি সম্পন্ন। এই আজীবন বীমাপত্র এগুলো মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? কারণ শেষ আজীবন বীমাপত্র এমনি থাকবে, আপনারা মনে রাখবেন একক কিস্তি, অবিরাম কিস্তি, সীমিত কিস্তি, শেষ। ওকে, আচ্ছা, এখন আছে সাময়িক বীমাপত্র। যেই বীমাপত্রে মানুষ মারা গেলে টাকা দেওয়া হয়, যদি কোনো কারণে সে বাইচা যায় ভাগ্যবশত, তাহলে তাকে কোনো টাকা দেওয়া হয় না, তার অপরাধ, সে বেঁচে গেছে। ঠিক আছে, তাহলে এই যে সাময়িক বীমাপত্র, এই সাময়িক বীমাপত্রের অর্থ ভোগ করতে পারে না বীমাকৃত ব্যক্তি। তার মানে আজীবন বীমাপত্রের অর্থটাও বীমাকৃত ব্যক্তি ভোগ করতে পারে না, সাময়িক বীমাপত্রের অর্থ বীমাকৃত ব্যক্তি কি করতে পারে না? ভোগ করতে পারে না। সাধারণত স্বল্প মেয়াদের হয়। কি রকমের হয়? স্বল্প মেয়াদের। কত বছর? বছরটা মনে রাখবেন, অঙ্ক আছে সামনে, ম্যাথ মানে ম্যাথ নাকি কি বলি, সৃজনশীল আছে সামনে। 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর। সর্বোচ্চ কত বছর? 5 বছর। চাইলে পরে নবায়ন করতে পারে, কিন্তু একই সাথে 5 বছরের বেশি সময় করতে পারবে না। 5 বছর আপনার শেষ, 5 বছর পরে আপনি আরো 5 বছর বাড়াইতে পারবেন, কিন্তু একই সাথে আপনি 10 বছরের জন্য করতে পারবেন না। সাধারণত একেবারেই
বীমার কিস্তি পরিশোধ করা হয়, মানে একক কিস্তি। কেমন কিস্তি? একক কিস্তি, একক কিস্তি। তার মানে সাময়িক বীমাপত্রতে কিস্তির ব্যাপারটা কিভাবে হয়? একক কিস্তিতে কি করে? বীমার কিস্তি পরিশোধ করে। বীমাকৃত ব্যক্তি জীবিত থাকলে বীমা দাবি পাওয়া যায় না। বীমাকৃত ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে বীমা দাবি কি করা যাবে না? পাওয়া যাবে না। তার অবশ্যই মরে যাইতে হবে। মরে গেলে সে সাময়িক বীমাপত্রের বীমা দাবিটা সে কি পাবে। ঠিক আছে? এই বীমাপত্র হয় দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পকালীন সাময়িক, আর একটা হচ্ছে নবায়নযোগ্য সাময়িক। স্বল্পকালীন সাময়িক কি? এটা হচ্ছে একক কিস্তি সম্পন্ন হয়, মানে একবার এই কিস্তি দিয়ে দিতে হবে। মেয়াদ হয় 2 বছর। মেয়াদের শুরুতেই কিস্তি কি করতে হয়? পরিশোধ করতে হয়। 2 বছরে বীমাগ্রহীতার মৃত্যু যদি হয়, 2 বছরের ভিতরে যদি বীমাগ্রহীতা মারা যায়, তাহলেই শুধু বীমা দাবি পরিশোধ করা হবে। যদি বেঁচে থাকে বীমা দাবি পরিশোধ করা হবে না। এটাই হচ্ছে স্বল্পকালীন সাময়িক বীমাপত্র। নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র কি? বীমাগ্রহীতার বয়স কত বছর হওয়ার আগ অব্দি? 55 বছর হওয়ার আগ অব্দি যতবার খুশি কি করা যাবে? এটা নবায়ন করা যাবে, কোনো ডাক্তারি পরীক্ষা কি ছাড়াই। তো এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? যাদের স্বাস্থ্যের দ্রুত অবনতির আশঙ্কা, যাদের স্বাস্থ্যটা কি হয়? দ্রুত অবনতি হয়, তাদের জন্য নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র কি সবচাইতে ভালো। ঠিক আছে? তাহলে সাময়িক বীমাপত্র কয় ধরনের? 2 ধরনের, স্বল্পকালীন সাময়িক বীমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র। স্বল্পকালীন সাময়িক বীমাপত্রের মেয়াদ কত বছর? 2 বছর। ঠিক আছে? কিস্তি দিতে হয় কখন? শুরুতেই, মেয়াদের শুরুতে কিস্তি দিয়ে দিতে হয়। নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র, একজন বীমাগ্রহীতা তার 55 বছর হওয়ার আগ পর্যন্ত প্রতিবার বারে নবায়ন করতে পারে, কোনো ডাক্তারি পরীক্ষা লাগে না। কাদের জন্য গুরুত্বপূর্ণ? স্বাস্থ্যের যাদের দ্রুত অবনতি হয়। আর সাময়িক বীমাপত্র হচ্ছে স্বল্প মেয়াদী, 3 থেকে সর্বোচ্চ 5 বছর, 3 থেকে সর্বোচ্চ 5 বছর সাধারণত এর মেয়াদকাল হয়ে থাকে। ওকে, শেষ। এরপরে দেখেন কি আছে? বীমা সেলামি পরিশোধের ভিত্তিতে। বীমা সেলামি পরিশোধের ভিত্তিতে, বীমা সেলামি মানে কিস্তি পরিশোধ। কিস্তি আমি কিস্তিটা কি একবারে দিয়ে দিব, নাকি আমি একটা সম আকারে কিস্তিটা দিব? আমি প্রতি মাসে 1000 করে দিব, নাকি আমি 5 বছরেরটা 60,000 টাকা একবারে দিয়ে দিব? ঠিক আছে? তাহলে একবারে যদি কিস্তি দিয়ে দেয় সেটাকে বলা হয় একক কিস্তি বীমাপত্র। বীমাপত্র খোলার সময় একটি কিস্তিতেই সম্পূর্ণ প্রিমিয়াম প্রদান করে। আজীবন ও সাময়িক বীমায় এই ধরনের বীমাপত্র দেখা যায়। তার মানে একটা আছে কি? একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র, এই যে একক কিস্তি সম্পন্ন আজীবন বীমাপত্র। আবার আছে কি? স্বল্প মেয়াদী সাময়িক বীমাপত্র, 2 বছরের জন্য খুলে শুরুতেই একবারে কি করে দেয়? একবারে এই কিস্তিটা প্রদান করে দেয়। তার মানে এই একক কিস্তি বীমাপত্র পাওয়া যায় কোথায়? আজীবন, একক কিস্তি আজীবন বীমাপত্রে, আর হচ্ছে স্বল্প মেয়াদী সাময়িক বীমাপত্রে। ঠিক আছে? ওকে। সমকিস্তি বীমাপত্র, এই সমকিস্তি বীমাপত্রটা সবচেয়ে ভালো। সবাই হচ্ছে এটাকেই কি করে? ফলো করে, একটু একটু করে টাকা রাখে। মোট প্রদত্ত প্রিমিয়াম মেয়াদ অনুযায়ী মোট কিস্তি কি করা হয়? নির্ধারণ করে সমকিস্তিতে আদায় করা হয়। বীমাগ্রহীতা একটা সুযোগ পায়। কিসের সুযোগ পায়? বীমাগ্রহীতা বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ পায়। বীমাগ্রহীতা বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ কি করে? ভোগ করে। জীবন বীমায় এই বীমাপত্র বেশি দেখা যায়। কোথায়? জীবন বীমায়। তাহলে একক কিস্তি দেখা যায় আজীবন ও সাময়িকে, সমকিস্তি দেখা যায় কোথায়? সমকিস্তি দেখা যায় হচ্ছে জীবন বীমায়। ক্লিয়ার? ওকে, সহজ একদম। ঠিক আছে? একটু পড়লে আগে যদি একটু পড়া থাকতো আরো ভালো হইতো। এরপর হচ্ছে বহু জীবন বীমাপত্র। তার মানে বীমাপত্র থাকবে একটা, কিন্তু একের অধিক, 2 বা ততোধিক মানুষের উপরে বীমা করা হয়। 2 বা ততোধিক মানুষের উপরে বীমা করা হয়। দেখেন, যৌথ জীবন বীমাপত্র, একাধিক ব্যক্তির জীবন একটি বীমাপত্রে বীমা করা হয়। যে কোনো একজনের মৃত্যুতেই বীমা দাবি পরিশোধ করা হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। যে কোনো একজনের মৃত্যুতেই বীমা দাবি পরিশোধ করা হয়। কোথায়? যৌথ জীবন বীমাপত্রে। আর শেষ উত্তরজীবী বীমাপত্র কি? শেষ উত্তরজীবী বীমাপত্র হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেষ মানুষটা বেঁচে থাকবে ততক্ষণ দিবে না। সবাই যখন মারা যাবে তখন বীমা দাবি পরিশোধ করা হবে। যৌথ বীমাকৃত শেষ ব্যক্তিটি মারা গেলে মনোনীত ব্যক্তি বা ব্যক্তিদের বীমা দাবি কি করা হবে? পরিশোধ করা হবে। বীমাকৃত শেষ ব্যক্তিটি মারা গেলে, মানে ধরেন হচ্ছে 4 জন মিলে এটা খুলছে, 4 জন, তাহলে 4 জনই যদি কি হয়? মারা যায়, তাহলেই এই শেষ উত্তরজীবী বীমাপত্রের হচ্ছে কি? বীমা দাবি পরিশোধ করা হবে। আর যৌথ জীবন বীমাপত্রে ধরেন 4 জন আছে, কতজন আছে? 4 জন আছে। 4 জন থেকে যদি একজন কি যায়? মারা যায়, তাহলেই এই যৌথ জীবন বীমাপত্রের বীমা দাবি পরিশোধ করা হয়। এটা কাদের জন্য বেশি উত্তম? এটা অংশীদারি ব্যবসায়ীদের জন্য বেশি উপযোগী। অংশীদারি ব্যবসায়ের জন্য কি বেশি উপযোগী। ক্লিয়ার? তাহলে বহু জীবন বীমাপত্র আছে কয় রকম? 2 রকম। যৌথ জীবন বীমাপত্র, শেষ উত্তরজীবী বীমাপত্র। যৌথ জীবন বীমাপত্রতে
একজনের মৃত্যু হলেই বীমা দাবি পরিশোধ করা হয়। শেষ উত্তরজীবী বীমাপত্রতে সকলেই যখন মারা যাবে তখন বীমা দাবি কি করা হয়? পরিশোধ করা হয়। শেষ। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এগুলো তো হচ্ছে অবজেক্টিভ। অবসর ও বার্ধক্যের অসুবিধা সৃষ্টি হয় আজীবন বীমাপত্রে। সঞ্চয় ও বিনিয়োগের সুবিধা পাওয়া যায় মেয়াদী বীমাপত্রে। মেয়াদী বীমাপত্রে সমর্পণ মূল্য ঋণ সুবিধা পাওয়া যায়, কিন্তু এর জন্য কমপক্ষে কত বছর? 2 বছর বীমাপত্র চালু রাখতে হবে। কত বছর চালু রাখতে হবে? 2 বছর। মেয়াদী বীমাপত্রে সমর্পণ মূল্য এবং ঋণ সুবিধা কি পাওয়া যায়, কিন্তু এটা পেতে গেলে আপনাকে সর্বনিম্ন 2 বছর বীমাপত্র চালু রাখতে হবে, নয়তো আপনি সমর্পণ মূল্যের কোনো টাকা পাবেন না, ঋণ সুবিধা তো পাবেনই না। বীমাকারী কর্তৃক অন্যের ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে প্রিমিয়াম বলে। এটা অনেক ইম্পর্টেন্ট। প্রিমিয়াম কাকে বলে শিখেন। বীমাকারী হিসেবে সর্বপ্রথম জীবন বীমা চুক্তি সম্পাদন করে কে? রিচার্ড মার্টিন। এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশের সবচেয়ে পুরনো জীবন বীমা প্রতিষ্ঠান কোনটি? মেটলাইফ আলিকো। এটা ইম্পর্টেন্ট। কেবল জীবন বীমায়, এই যে কেবল জীবন বীমায় বোনাস প্রদান করা হয়। বোনাস শুধুমাত্র কোন বীমায় প্রদান করা হয়? জীবন বীমায়। অনেক ইম্পর্টেন্ট। বোনাস শুধুমাত্র কোন বীমায় প্রদান করা হয়? বোনাস শুধুমাত্র জীবন বীমাতে কি করা হয়? প্রদান করা হয়। বোনাস শুধু জীবন বীমাতে কি করা হয়? প্রদান করা হয়। ওকে। এরপরে বলছে যৌথ বীমা। তাহলে যৌথ বীমার আরেকটা নাম আছে যুগ্ম বীমা। যৌথ বীমার আরেকটা নাম কি? যুগ্ম বীমা। ঠিক আছে, আমরা একটু আগে যেটা পড়ছি যৌথ মেয়াদী জীবন বীমাপত্র, সেটা হইতেছে যৌথ বীমা। একাধিক ব্যক্তির জীবন একটি বীমাপত্রে বীমা করা হয়, একে বহু জীবন বীমাপত্র বা যৌথ জীবন বীমাপত্র বলে। মানে আমরা আগেই পড়ে আসছি, ওই সেম জিনিসটাই যৌথ বীমা বা যুগ্ম বীমা। ঠিক আছে। যৌথ বীমা সাধারণত 3 থেকে 5 জন পর্যন্ত ব্যক্তির জীবনের ঝুঁকি একটি বীমাপত্রের আওতায় আনে। শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রে এটি প্রযোজ্য। প্রথম জীবন বীমাপত্র আর শেষ উত্তরজীবী বীমাপত্র এর উদাহরণ। এগুলো আমরা মাত্রই পড়লাম, যে প্রথম জীবন বীমাপত্র, শেষ উত্তরজীবী বীমাপত্র। তাহলে যৌথ বীমা বা যুগ্ম বীমা বলতে আমরা মূলত যৌথ জীবন বীমাপত্র যেটা, সেটাই হইতেছে যৌথ বীমা বা যুগ্ম বীমা। পরীক্ষাতে আসে না, কারণ এটা সবাই পারে। ওকে, এখন দেখেন শেষ হয়ে যাবে এখনই গোষ্ঠী বীমা। আচ্ছা, আজান তো মাগরিবের আজান দিয়ে দিছে। আচ্ছা, 6:55 ক্লাসটা শুরু হবে আবার। ঠিক আছে, 6:55 নামাজ পড়ে আসেন সবাই।
দ্রুত আমরা চলে আসি, আপনাদের সাথে আবার কবে দেখা হয় ঠিক নাই। আজকেই তো শেষ পরীক্ষা, শেষ ক্লাস, আবার 2026-এর ব্যাচের ক্লাস নিব ইনশাল্লাহ। আমরা একটু দ্রুত চলে আসি, ক্লাসটা শুরু করে দেই। ওকে, 55 তো বেজে গেছে, 10 মিনিট হয়ে গেছে, 56 বাজে। আচ্ছা, 57-তে শুরু করে দেব। ঠিক আছে, এই অধ্যায়ের শেষ হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো সলভ করলে আপনারা হচ্ছে পরীক্ষাতে ভালোভাবে অ্যান্সার করতে পারবেন, কারণ এই প্রশ্নগুলো থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, এর বাইরে আসলে কিছু আসার মতো নাই। ওকে, আমরা আর 1 মিনিট ওয়েট করি, 20 জন হলে শুরু করে দেব। একটু দ্রুত চলে আসেন। ওকে, শুরু করে দেই। দেখেন, বলছে গোষ্ঠী বিমা। গোষ্ঠী বিমা কি? একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয়। একক বিমাপত্রের অধীনে, একক বিমাপত্রের অধীনে একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে, মানে অনেকগুলো মানুষের জীবনকে একক বিমাপত্রের অধীনে কি করা হয়? বিমা করা হয়। এটা মূলত কোথায় করা হয় এই গোষ্ঠী বিমাটা? সাধারণত একই স্থানে কর্মরত কর্মীদের নিরাপত্তায় নিয়োগকর্তা এই বিমাটা কি করেন? এই বিমাটা করেন। তাহলে গোষ্ঠী বিমা করেন কে? করেন হচ্ছে নরমালি সাধারণত নিয়োগকর্তা। কাদের জন্য করে? তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের নিরাপত্তার জন্য এই গোষ্ঠী বিমাটা তারা করে। প্রত্যেক কর্মীর বিমাকৃত অঙ্ক পৃথকভাবে নির্ধারণ করা হয়, কিন্তু প্রিমিয়াম ধার্য করা হয় গড় হারে। প্রিমিয়াম ধার্য করা হয় কিসের হারে? গড় হারে। না, আমি এমসিকিউ ক্লাসটা নিতে পারবো না, সরি। ওকে, বিমাপত্রের সাথে বিমাকৃত ব্যক্তিদের তালিকা কি করা থাকে? যুক্ত করা থাকে। মানে কোন কোন ব্যক্তিরা এই গোষ্ঠী বিমার আওতায় আছে তাদের একটা তালিকা কি করা থাকে? বিমাপত্রের সাথে কি করা থাকে? যুক্ত করা থাকে। তালিকাভুক্ত কোনো বিমাগ্রহীতা যদি মারা যায় তাও বিমাপত্র কি থাকে? চালু থাকে। এই বিমাপত্র সাধারণত সাময়িক বা মেয়াদী হয়ে থাকে। এই বিমাপত্রটা সাধারণত সাময়িক বিমাপত্র বা মেয়াদী বিমাপত্র কি হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এখন দেখো, তাহলে গোষ্ঠী বিমা কি? একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে একটা বিমাপত্রের অধীনে বিমা করা হয়। মূলত একই স্থানে কর্মরত কর্মীদের নিরাপত্তায় নিয়োগকর্তাটা এই বিমাটা করে। এটা মনে রাখবা। লাস্টের লাইনটা কি? এই বিমাপত্র সাধারণত সাময়িক বা মেয়াদী বিমাপত্র হয়ে থাকে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, আমার বেশি কিছু মনে রাখতে দরকার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে বোনাস। এই যে বোনাসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা আমাদের চোখের ফাঁক দিয়ে বের হয়ে যায়, আমরা পড়তে পারি না, কিন্তু বোনাসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। স্বাভাবিক প্রত্যাশার বাইরে যে কোনো প্রাপ্তিকেই বোনাস বলে। সাধারণ প্রত্যাশার বাইরে যে কোনো প্রাপ্তিকেই বোনাস বলে। আর আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রে বোনাস দেওয়া হয়, অন্য কোনো বীমার ক্ষেত্রে বোনাস দেওয়া হয় না। শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রে কি করা হয়? বোনাস দেওয়া হয়। বলছে জীবন বীমা ব্যবসায়ে অর্জিত মুনাফার যে অংশ বিমাপত্রধারীদের মাঝে বন্টন করা হয়, বীমার ভাষায় তাকেই বোনাস বলে। বীমার ভাষায় তাকেই বোনাস বলে। তার মানে জীবন বীমা যারা খুলছে, জীবন বীমা পলিসি যারা বীমা কোম্পানিতে খুলে, সেই জীবন বীমা ব্যবসায় থেকে যে মুনাফাটা অর্জন করে কোম্পানি, ওই মুনাফার যেই অংশটুকু বিমাপত্রধারী বা বিমাগ্রহীতাদের মাঝে বন্টন করা হয়, সেই অংশটুকুকেই কি বলা হয়? সেই অংশটুকুকে বোনাস বলা হয়। বোনাস যখন পুঞ্জীভূত থাকে, বোনাস যখন পুঞ্জীভূত থাকে, তার মানে ধরেন আমি 10 বছর মেয়াদি একটা জীবন বীমা খুললাম, প্রতি বছর আমি বোনাস পাইতেছি, সেই বোনাসটা আমাকে প্রতি বছর দেয়া হচ্ছে না, বোনাসটা পুঞ্জীভূত অবস্থায় আছে, মানে বোনাসটা প্রতি বছর জমাইতেছে। তো প্রতি বছর জমানো শেষে মেয়াদ যখন শেষ হবে, 10 বছর যখন শেষ হয়ে যাবে, তখন বীমা দাবির সাথে যুক্ত করে কি করা হয়? প্রদান করা হয়। এই কাজটা যদি করা হয় তাহলে সেই বোনাসটাকে বলা হয় প্রত্যাবর্তনশীল বোনাস। প্রত্যাবর্তনশীল বোনাস। তার মানে প্রতি বছর আমাকে বোনাস দেয় নাই, আমার বোনাসের টাকাগুলো 10 বছর যদি মেয়াদ হয়, প্রতি বছরের বোনাসের টাকাগুলো পুঞ্জীভূত অবস্থায় ছিল, জমাকৃত অবস্থায় ছিল। মেয়াদ শেষে আমাকে যখন বীমা দাবি পরিশোধ করা হয়, সেই বীমা দাবির সাথে এই বোনাসটাকে কি করে অ্যাড করে আমাকে বীমা দাবিটা প্রদান করা হয়, তখন সেই বোনাসটাকে বলবে প্রত্যাবর্তনশীল বোনাস। অনেক ইম্পর্টেন্ট। এরপর বোনাসটাকে যদি প্রিমিয়ামের সাথে সমন্বয় করা হয় তাহলে তাকে বলা হয় তাৎক্ষণিক বোনাস। কিভাবে এটা প্রিমিয়ামের সাথে সমন্বয় করা হয়?
ধরেন যে আপনার প্রতি বছরের প্রিমিয়াম হইতেছে 12,000 টাকা, আপনার বাৎসরিক প্রিমিয়াম 12,000 টাকা, তার মানে আপনি প্রতি মাসে 1,000 টাকা করে দেন, আপনি প্রতি মাসে দেন না, আপনি প্রতি বছরে একবারে 12,000 টাকা করে দিয়ে দেন। ধরেন ওই বছর আপনার বোনাস আসছে 500 টাকা, কত টাকা? 500 টাকা আপনার বোনাস আসছে। তাহলে পরবর্তী বছর যখন আপনি বছরের শুরুতে যখন আপনি এই বীমার কিস্তি পরিশোধ করবেন, আপনি তখন 12,000 টাকা দিবেন না, আপনি 500 টাকা কম দিবেন। 500 টাকা কি দিবেন? কম দিবেন। আপনি কিস্তি প্রদান করবেন 11,500 টাকা, আপনি কিস্তি প্রদান করবেন 11,500 টাকা, বাৎসরিক কিস্তি প্রদান করবেন। কেন? কারণ এই যে বোনাসের টাকাটা আপনার প্রিমিয়ামের সাথে কি করা হয়েছে? সমন্বয় করা হয়েছে। তাহলে বোনাস যদি প্রিমিয়ামের সাথে সমন্বয় করা হয় তাহলে তাকে বলা হয় কি বোনাস? তাৎক্ষণিক বোনাস। তাহলে তাকে কি বলা হয়? তাহলে তাকে বলা হয় হচ্ছে তাৎক্ষণিক বোনাস। বোনাস ঘোষণার পর শর্ত পূরণ সাপেক্ষে যদি বোনাসটা প্রদান করা হয়, ধরেন একটা শর্ত দিয়ে দিছে, ওই শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আপনি বোনাস পাবেন, নয়তো আপনি বোনাস পাবেন না। তাহলে সেই বোনাসকে বলা হয় বিলম্বিত বোনাস, সেই বোনাসকে বলা হয় বিলম্বিত বোনাস। তাহলে আমরা 3 প্রকারের বোনাস শিখলাম। একটা হচ্ছে প্রত্যাবর্তনশীল বোনাস। সেটা কি? সেটা হচ্ছে আপনার প্রতি বছরের বোনাসটা সঞ্চিতিতে জমা করে রাখছে, পুঞ্জীভূত করে রাখছে, মেয়াদ শেষে যখন আপনাকে বীমা দাবি প্রদান করছে, ওই বীমা দাবির সাথে আপনার বোনাসের টাকাটা অ্যাড করে আপনাকে টাকাটা দেওয়া হয়েছে, ওই বোনাসকে বলা হয় প্রত্যাবর্তনশীল বোনাস। যেই বোনাস আপনার প্রিমিয়ামের সাথে কি করা হয়? সমন্বয় করা হয়, সেই বোনাসকে বলা হয় তাৎক্ষণিক বোনাস। যেই বোনাসটা আপনার উপরে একটা শর্ত পূরণ সাপেক্ষে প্রদান করা হয়, সেই বোনাসকে বলা হয় বিলম্বিত বোনাস। এই 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর বোনাসটা দেয় শুধু কোন বীমায়? জীবন বীমাতে শুধু বোনাসটা দেয়, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে কি? সমর্পণ মূল্য। সমর্পণ মূল্যটা আসলে কি? সমর্পণ মূল্য হচ্ছে আমি যদি ব্যাংকে টাকা রাখি 2 বছর, যত টাকা আমি ব্যাংকে রাখবো ব্যাংক সম্পূর্ণ টাকা আমাকে প্রদান করে দিবে, আমি চাহিবা মাত্র। কিন্তু বীমার ক্ষেত্রে জিনিসটা সেম না। ধরেন আপনি 2 বছরে 2 লক্ষ টাকা বীমার কিস্তি পরিশোধ করছেন। এখন যদি আপনি বলেন আপনার বীমার মেয়াদ হচ্ছে 10 বছর, আপনি বীমাটা চালাইছেন হচ্ছে 2 বছর বা 3 বছর ধরেন আপনি চালাইছেন। এখন 3 বছর পর আপনি বললেন যে আমি 3 বছরে 3 লক্ষ টাকা প্রিমিয়াম দিয়েছি, তাহলে আমার 3 লক্ষ টাকা আমাকে ব্যাক দিয়ে দেন, আমি বীমাটা আর কন্টিনিউ করব না। বীমা কোম্পানি কিন্তু আপনাকে 3 লক্ষ টাকা বীমা কিস্তি পুরো 3 লক্ষ টাকা আপনাকে দিবে না। তারা আপনার বীমার পিছনে যে খরচগুলো হয়েছে, যে চার্জগুলো হয়েছে, সকল চার্জ কাইটা রাইখা আপনাকে হচ্ছে একটা মূল্য ধরাই দিবে, নামমাত্র মূল্য। ধরেন সাপোজ আপনি 3 লক্ষ টাকা যদি জমান, তাহলে ধরেন যে 3 বছর পর যদি আপনি বীমাটা আর কন্টিনিউ না করেন, আপনাকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা ব্যাক দেওয়া হবে। সেই 1 লক্ষ টাকাটা হচ্ছে কি? সমর্পণ মূল্য। বলছে জীবন বীমা পলিসি খোলার পর, আপনি জীবন বীমা পলিসি আমি খুলছি, খোলার পর কোনো কারণে আমি বীমা গ্রহীতা যদি পলিসি আমি চালিয়ে যেতে না পারি, পলিসিটা চালিয়ে যেতে না পারি, তখন যদি সে ওই পলিসি বীমা প্রতিষ্ঠানের নিকট সমর্পণ করে, তার মানে আমি পলিসিটা চালাইতে পারতেছি না, আমি কি করতে পারতেছি না? আমি পলিসিটা চালাইতে পারতেছি না। আমি বীমা কোম্পানির কাছে গেছি, আমার পলিসির ডকুমেন্ট নিয়ে গিয়ে বলছি সরি ভাই, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি আর এই পলিসিটা চালাইতে পারবো না। যদি আমি আমার পলিসিটা বীমা কোম্পানির নিকট কি করি? সমর্পণ করি, এবং এরপর যদি বীমা কোম্পানি তার বিনিময়ে আমাকে, মানে বীমা গ্রহীতাকে, মানে আমাকে যদি কোনো অর্থ দেয়, সেই অর্থটাকে আমরা বলি সমর্পণ মূল্য। সেই অর্থটাকে আমরা বলি কি? সমর্পণ মূল্য। মানে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম, যে ভাই আমি আর পারতেছি না, আমার খুবই কষ্ট হয়ে যেতেছে, এই নেন আপনার বীমা পলিসি, আমি আর এই বীমা কন্টিনিউ করব না। তখন তারা দয়া করে মায়া করে আমাকে যে টাকাটা দিবে, সেই টাকাটার নামই হচ্ছে কি? সমর্পণ মূল্য। তাহলে প্রাপ্ত প্রিমিয়ামের একটা অংশ সমর্পণ মূল্য হিসেবে গণ্য হয়। যেমন আপনি প্রিমিয়াম দিচ্ছেন 3 লক্ষ টাকা, কিন্তু আপনাকে সমর্পণ মূল্য তারা প্রদান করছে 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। এই জিনিসটাই বলছে যে প্রিমিয়ামের একটা অংশ, তাহলে প্রিমিয়াম ছিল 3 লক্ষ, এই প্রিমিয়ামের একটা অংশই হচ্ছে কি? আমার 1 লক্ষ টাকা। তো এই প্রিমিয়ামের একটা অংশই সমর্পণ মূল্য হিসেবে কি হয়? গণ্য হয়। ন্যূনতম 2 বছর প্রিমিয়ামের টাকা পরিশোধিত যদি আপনি না করেন, মানে আপনি যদি 1 বছরের মাথায় যাইয়া বলেন আমি আর বীমা চালাবো না, আপনাকে 1 টাকাও বীমা কোম্পানি দিবে না। আপনাকে সর্বনিম্ন 2 বছর এই প্রিমিয়ামটা প্রদান করতে হবে। 2 বছর যদি আপনি প্রিমিয়াম পরিশোধ না করেন, তাহলে আপনাকে কোনো সমর্পণ মূল্য তারা প্রদান করবে না। এই জিনিসটা মাথায় রাখবেন ভালো করে, এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসে। সাময়িক বীমাপত্রে কোনো সমর্পণ মূল্য নেই। তাহলে সমর্পণ মূল্য আছে কোন বীমাপত্রে? সমর্পণ মূল্য আছে হচ্ছে আজীবন
আর মেয়াদি বিমাপত্রে, আজীবন বিমাপত্রে আর হচ্ছে মেয়াদি বিমাপত্রে কি আছে, সমর্পণ মূল্যর সুযোগ আছে। সাময়িক বিমাপত্রে সমর্পণ মূল্যর কোনো সুযোগ নেই। সমর্পণ মূল্য সাধারণত প্রদত্ত প্রিমিয়াম থেকে অনেক কম হয়। যেমন আমার প্রিমিয়াম, প্রদত্ত প্রিমিয়াম ছিল 3 লক্ষ, সমর্পণ মূল্য আমাকে প্রদান করছে তারা 1 লক্ষ। তার মানে সমর্পণ মূল্য সাধারণত প্রদত্ত প্রিমিয়াম থেকে কি হয়, অনেক কম হয়, অনেক কি হয়, অনেক কম হয়। ঠিক আছে, ওকে। তাহলে সমর্পণ মূল্য একদম ইজি আমরা বুঝছি, জাস্ট মাথায় রাখতে হবে ন্যূনতম 2 বছর আমাকে প্রিমিয়ামের টাকাটা পরিশোধ করতে হবে, তাইলেই হবে। ওকে, এরপরে আছে কি, এরপরে আছে এই যে মজার জিনিস, পুনর্বীমা। মজার জিনিস কি, পুনর্বীমা। বলছে কি, বিমাকারী বিমাকারী বা বীমা কোম্পানি, কোন একটা বিমাকারী বা বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশ, তার গৃহীত ঝুঁকির কিছু অংশ পুনর্চুক্তির মাধ্যমে অন্য কোন বীমা কোম্পানির উপর ন্যস্ত করে, অন্য আরেকটা বীমা কোম্পানির উপর ন্যস্ত করে। তার মানে একটা বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির কিছু অংশ আরেকটা বীমা কোম্পানির উপর কি করে, ন্যস্ত করে, তখনই তাকে বলা হয় কি, বীমা, পুনর্বীমা। ঠিক আছে, এই যে দেখেন লেখা আছে সুন্দর করে, সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি অবলম্বন করা হয়। তার মানে পুনর্বীমাতে সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতিটা কি করা হয়, অবলম্বন করা হয়। এই লাইনটা পড়েন, এই লাইনটা আমাদের চোখের মাঝখান দিয়ে বের হয়ে যায়, বইতে আমরা পড়তে পারি না, কারণ সবার শেষে লেখা। ঠিক আছে, বাংলাদেশে মানে আমাদের দেশে যত বেসরকারি জীবন বীমা আছে এবং যত সাধারণ বীমা প্রতিষ্ঠান আছে, তাদের সকলকেই তাদের গৃহীত নির্দিষ্ট ঝুঁকির, নির্দিষ্ট পরিমাণ অঙ্কের অতিরিক্ত ঝুঁকি, মানে সে যেই অতিরিক্ত ঝুঁকিটা গ্রহণ করতেছে, তার মানে বেসরকারি জীবন বীমা এবং সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলা যেই অতিরিক্ত ঝুঁকিটা গ্রহণ করতেছে, সেই অতিরিক্ত ঝুঁকিটা বাধ্যতামূলকভাবে, এই যে দেখেন বাধ্যতামূলকভাবে সরকারি বীমা কর্পোরেশনের সাথে কি করতে হয়, পুনর্বীমা করতে হয়। এই জিনিসটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে বাংলাদেশে যত বেসরকারি জীবন বীমা আছে, বাংলাদেশে যত সাধারণ বীমা প্রতিষ্ঠান আছে, এই দুইটা বীমা প্রতিষ্ঠানকেই তাদের গৃহীত নির্দিষ্ট পরিমাণ অঙ্কের অতিরিক্ত যে ঝুঁকিটা আছে, সেই অতিরিক্ত ঝুঁকিটুকু বাধ্যতামূলকভাবে সরকারি বীমা কর্পোরেশনের সাথে কি করতে হয়, পুনর্বীমা করতে হয়। এই বীমা চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতা উভয়ই বীমা কোম্পানি। এই লাইনটা মনে রাখবেন যে পুনর্বীমাতে কি, বীমাকারী এবং বীমা গ্রহীতা উভয়ই হচ্ছে বীমা কোম্পানি। কারণ আমরা প্রথমেই পড়ছি যে বীমা কোম্পানি তার ঝুঁকির অংশ পুনর্চুক্তির মাধ্যমে অন্য একটা বীমা কোম্পানির উপর কি করে, ন্যস্ত করে। তার মানে বীমাকারীও হচ্ছে কি, বীমাকারী হচ্ছে বীমা কোম্পানি, বীমা গ্রহীতাও হচ্ছে কি, বীমা গ্রহীতাও হচ্ছে বীমা কোম্পানি। এটাই হচ্ছে পুনর্বীমা, সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি কি করে, অবলম্বন করে। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হয়ে যাবে আমাদের। এরপরে বলছে কি, দ্বৈত বীমা। এই যে মজার জিনিস, দ্বৈত বীমা কোন একক বিষয়বস্তু, মানে একটা জিনিস ওই যে আনুপাতিক অংশগ্রহণের নীতি মেনে চলে। ঠিক আছে, ওকে। তার মানে কোন একটা বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করব, মানে একটা বিষয়বস্তু বা একটা সম্পদ বা কিছু একটা জিনিস বা একই ধরনের সম্পদ একাধিক বীমা কোম্পানির নিকট আমি বীমা করব, সেটাকেই বলা হবে দ্বৈত বীমা। সেটাকেই বলা হবে কি, দ্বৈত বীমা। বিমাকৃত অঙ্ক না পাওয়ার ঝুঁকি এড়ানো এর মূল লক্ষ্য। ধরেন আমি বীমা করছি 10 লক্ষ টাকা, ধরেন আমি 10 লক্ষ টাকার কি করছি, বীমা আমি করছি। এই 10 লক্ষ টাকা যদি আমি একটা বীমা কোম্পানির কাছে বীমা করি, আমি ক্ষতিপূরণ না পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ঝুঁকিটা এড়ানোর জন্যই মূলত দ্বৈত বীমা করা হয়। 10 লক্ষ টাকা একটা কোম্পানির কাছে বীমা না করে আমি 5টা কোম্পানির কাছে 2 লক্ষ টাকা করে যদি বীমা করি, তাহলে আমি 10 লক্ষ টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা কি আমার বেশি থাকে। বিপুল পরিমাণ অঙ্কের সম্পত্তির ক্ষেত্রে এরূপ বীমা করা হয়। জীবনের ক্ষেত্রেও এরূপ বীমার কি আছে, সুযোগ আছে। সম্পত্তি বীমার ক্ষেত্রে, এই যে দেখেন সম্পত্তি বীমার ক্ষেত্রে আংশিক ক্ষতির বেলায় আনুপাতিক অংশগ্রহণের নীতি কি করা হয়, কার্যকর করা হয়। তার মানে সম্পত্তি বীমার ক্ষেত্রে, দ্বৈত বীমাতে সম্পত্তি বীমার ক্ষেত্রে আংশিক ক্ষতির বেলায় আনুপাতিক অংশগ্রহণের নীতিটা কি করা হয়, কার্যকর করা হয়। এই জিনিসটা মাথায় রাখবেন ভালো করে। ঠিক আছে, আনুপাতিক অংশগ্রহণ নীতি কার্যকর করা হয় কোথায়, দ্বৈত বীমায়। কখন, সম্পত্তি বীমার ক্ষেত্রে। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, এই যে আমাদের ক্লাস প্রায় শেষ, 4টা-5টা সৃজনশীল আছে, এগুলো আমরা করব, তারপরে আমাদের ছুটি ইনশাল্লাহ। ওকে, ওয়াইটি হক, হ্যাঁ আসলে কি বলবো, আচ্ছা ক্লাস করি। বলছে জনাব শিমুল একজন ব্যবসায়ী, তিনি একটি বীমা কোম্পানি হতে জীবন বীমা পলিসি লিখে ফেলছি, তবে পলিসি, ঠিক আছে,
জীবন বীমা পলিসি কি করেন? গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী তার মৃত্যুর পর তার স্ত্রীকে বীমা দাবি পরিশোধ করা হবে। অপরদিকে জনাব মিজান তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা পলিসি গ্রহণ করার চিন্তা করছেন। কতে বলেছে? ঠিক আছে, আচ্ছা এটা শিমুলটা কেটে দেই, এটা মিজান বলে দেই, মিজান। ওকে, তাহলে জনাব মিজান নিজের জন্য কোন ধরনের জীবন বীমা পলিসি গ্রহণ করেছেন? এটার উত্তরটা কি হবে? প্রথমে যেটা গ্রহণ করছে, এই যে একটি জীবন বীমা পলিসি কি করছে? গ্রহণ করছে। চুক্তি অনুযায়ী তার মৃত্যুর পর তার স্ত্রীকে বীমা দাবি কি করা হবে? পরিশোধ করা হবে। তাহলে জনাব মিজান নিজের জন্য কোন ধরনের জীবন বীমা পলিসি গ্রহণ করেছে? উত্তর হবে কি? উত্তর হবে আজীবন বীমাপত্র। আজীবন বীমাপত্র। কেন আজীবন বীমাপত্র? কারণ তার মৃত্যুর পর তার স্ত্রীকে বীমা দাবি পরিশোধ করা হবে। যেই ব্যক্তি কি করছে? বীমাটা গ্রহণ করছে, সে বীমার অর্থ উপভোগ করতে বা ভোগ করতে পারবে না। এই কারণে এটা হয়ে গেছে কি? এটা হয়ে গেছে আজীবন বীমাপত্র। ঠিক আছে, মেয়াদি টেয়াদি না, আজীবন বীমাপত্র। মেয়াদি আবার কি? আজীবন বীমাপত্র। মেয়াদি এক জিনিস, আজীবন বীমাপত্র আরেক জিনিস। খতে বলছে প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোন ধরনের বীমা পলিসি গ্রহণ করা উচিত? প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোন ধরনের বীমা পলিসি গ্রহণ করা উচিত? তাহলে কর্মীদের জন্য নিয়োগকর্তা যে বীমা পলিসিটা খোলে, সেই বীমা পলিসিটাকে বলে গোষ্ঠী বীমা। কি বীমা? গোষ্ঠী বীমা। আপনারা সংজ্ঞাগুলো একটু পড়ে যান। গোষ্ঠী বীমা। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোন ধরনের বীমা পলিসি গ্রহণ করা উচিত? গোষ্ঠী বীমা পলিসি কি করা উচিত? গ্রহণ করা উচিত। ওকে, এই সৃজনশীল কমপ্লিট। পরেরটায় যাই। বলছে জনাব রাফি, দুই বন্ধু সামি আর রাফি, তারা দুজনেই 10 বছরের জন্য বিদেশে গমন করেন। তারা দুজন তাদের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে দুটি বীমাপত্র কি করেন? গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী জনাব সামির সন্তানেরা তার মৃত্যুতে বীমা দাবি আবেদন করতে পারবে। তার মানে তার মৃত্যু হইলেই বীমা দাবি কি করতে পারবে? আবেদন করতে পারবে। কিন্তু জনাব রাফি মারা না গেলেও নির্দিষ্ট সময় পর বীমা দাবি পাবে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে কিন্তু একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে তারা 10 বছরের জন্য বিদেশ গেছে। এটা কিন্তু একটা হিন্টস যে তারা 10 বছরের জন্য কি গেছে? বিদেশ গেছে। 10 বছর পর আবার দেশে এসে পড়বে, কিন্তু বুঝেন ব্যাপারটা, 10 বছর পরে কিন্তু দেশে এসে পড়বে। তাহলে এই 10 বছরের জন্য তারা কি করছে? তারা হচ্ছে দুটি বীমাপত্র কি করছে? গ্রহণ করছে। 10 বছরের জন্য তারা দুটি বীমাপত্র কি করছে? গ্রহণ করছে। বলছে চুক্তি অনুযায়ী জনাব সামির সন্তানেরা তার মৃত্যুতে বীমা দাবি কি করতে পারবে? আবেদন করতে পারবে। কিন্তু জনাব রাফি মারা না গেলেও নির্দিষ্ট সময় পর বীমা দাবি পাবে। কতে প্রশ্ন করছে জনাব সামির গৃহীত বীমাপত্রটি কোন ধরনের? তাহলে সামির কি? সন্তানেরা তার মৃত্যুতে বীমা দাবি আবেদন করতে পারবে। তার মানে তার মৃত্যু হলে বীমা দাবি আবেদন করতে পারবে। এখন দেখেন 10 বছর তো কখনোই কি হবে না? সাময়িক হবে না। ঠিক আছে, আবার হচ্ছে তার মৃত্যুতে বীমা দাবি আবেদন করবে, তার মানে এটা বিশুদ্ধ বীমাপত্র হবে না। তাহলে এটা আমার কি লিখতে হবে? এটাকে আমার লিখতে হবে আজীবন বীমাপত্র। কি বীমাপত্র? আজীবন বীমাপত্র। ওকে, পরেরটাই বলছে বিনিয়োগ ও প্রতিরক্ষা সুবিধা পেতে চাইলে জনাব রাফির বীমাপত্রটি উত্তম। তাহলে বলছে কি? জনাব রাফি মারা না গেলেও নির্দিষ্ট সময় পর বীমা দাবি পাবেন। তার মানে এটা সাধারণ মেয়াদী বীমাপত্র। আর আমরা পড়ছি সাধারণ মেয়াদী বীমাপত্রে বিনিয়োগ ও প্রতিরক্ষা সুবিধা কি পাওয়া যায়? বিনিয়োগ ও প্রতিরক্ষা সুবিধা কি করা যায়? পাওয়া যায়। তাহলে বিনিয়োগ ও প্রতিরক্ষা সুবিধা পেতে চাইলে জনাব রাফি যে বীমাপত্রটি মানে কিনছে, সেই বীমাপত্রটাই কি উত্তম। তার মানে সাধারণ মেয়াদী বীমাপত্রটাই কি উত্তম? সাধারণ মেয়াদী বীমাপত্র। তাহলে সাধারণ মেয়াদী বীমাপত্রটাই কি উত্তম। ঠিক আছে, ওকে। কারণ সাধারণ মেয়াদী বীমাপত্রতেই কি পাওয়া যায়? বিনিয়োগ ও প্রতিরক্ষা সুবিধা পাওয়া যায়। কারণ আবার সে বলছে যে রাফি মারা না গেলেও নির্দিষ্ট সময় পর বীমা দাবি পাবেন। তার মানে কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে কি? মারা গেলে পাইতো তার মনোনীত ব্যক্তি, মারা না গেলে সে নিজেই পাবে। তার মানে এটা সাধারণ মেয়াদী বীমাপত্র। আর সাধারণ মেয়াদী বীমাপত্রের ভিতরে বিনিয়োগ আর প্রতিরক্ষার সুবিধা কি একসাথে পাওয়া যায়। ওকে, পরেরটা কি বলছে দেখেন। তরু 10 বছর মেয়াদী 5 লক্ষ টাকার একটি বীমাপত্র গ্রহণ করে। 10 বছর মেয়াদ 5 লক্ষ টাকার।
সে 5 বছর প্রিমিয়াম চালিয়ে যাওয়ার পর কোনো কারণে আর প্রিমিয়াম প্রদান করা সম্ভব নয় বলে বীমা কোম্পানিকে জানায় ও প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করে। কতে প্রশ্ন করছে তরু কোন ধরনের বীমাপত্র গ্রহণ করেছে, তরু কোন ধরনের বীমাপত্র গ্রহণ করেছে। তাহলে দেখেন এখানে 10 বছর মেয়াদ উল্লেখ করা আছে আর 5 লক্ষ 10 বছর মেয়াদ উল্লেখ করা আছে। তাহলে আপনারা নরমালি লিখে দিবেন কি সাধারণ দেখতে হবে না, জাস্ট লিখে দিবেন মেয়াদি বীমাপত্র, মেয়াদি বীমাপত্র, মেয়াদি বীমাপত্র। যখন আপনারা সাধারণ নাকি বিশুদ্ধ নাকি শিক্ষাবৃত্তি এগুলো বুঝতেছেন না, কিন্তু কি দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে, তখন শুধু দিয়ে দিবেন কি মেয়াদি বীমাপত্র। খতে বলছে তরু বীমা কোম্পানির নিকট থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন কিনা, উত্তর হবে হবেন, উত্তর হবে হ্যাঁ, উত্তর হবে কি হ্যাঁ। কেন? কারণ 2 বছরের বেশি সময় প্রিমিয়াম প্রদান করেছে, প্রিমিয়াম প্রদান করেছে, 2 বছরের বেশি সময় কি করেছে, প্রিমিয়াম প্রদান করেছে। কারণ সে যে 5 বছর প্রিমিয়াম চালাইছে, তার মানে সে কি প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবে, সমর্পণ মূল্য পাওয়ার অধিকারী সে হবে, কারণ সে 2 বছরের বেশি সময় কি করেছে, বীমা প্রিমিয়াম প্রদান করেছে। ওকে, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, বোর্ডে আসা, ঠিক আছে। ওকে, আপনাদের সাথে আমার লাস্ট স্লাইড বলছে জনাব কাফি জনাব কাফি একটি গাড়ি কোম্পানির মালিক, তার প্রতিষ্ঠানের 20টি শোরুমের নিরাপত্তায় 20 কোটি টাকার বীমাপত্র নিতে চায়। তার মানে কাফি হচ্ছে একটি গাড়ি কোম্পানির মালিক, 20টি শোরুমের নিরাপত্তার জন্য 20 কোটি টাকার বীমাপত্র নিতে চায়। তাই তিনি এবি বীমা কর্পোরেশন ও সিসি বীমা কর্পোরেশনের সাথে কথা বলেন। ঠিক আছে, দুইটা বীমা কোম্পানির সাথে কিন্তু কথা বলছে, বুঝতে হবে, যাতে তারা 2 কোম্পানি একসাথে জনাব কাফির সাথে বীমা চুক্তি করে, যাতে 2টা কোম্পানি একত্রিত হয়ে জনাব কাফির সাথে কি করে, বীমা চুক্তিটা করে। এদিকে টাকার অঙ্ক বেশি দেখে, টাকার অঙ্কটা বেশি দেখে, কারণ একজনের ভাগে 10 কোটি করে পড়ে যায়, টাকার অঙ্ক বেশি দেখে এবি বীমা কর্পোরেশন একই বিষয়বস্তুর উপর জেড বীমা কোম্পানির সাথে একটি বীমা চুক্তি করেন। তার মানে এই যে অতিরিক্ত ঝুঁকিটা সে নিবে না, এই জন্য সে এই যে 20টি শোরুমের নিরাপত্তার জন্যই এই বিষয়বস্তুর উপরই জেড বীমা কোম্পানির সাথে একটি বীমা চুক্তি বাস্তবায়ন করেন। তার মানে সেও বীমা কোম্পানি, সেও বীমা কোম্পানি, কিন্তু উপরে ছিল কি, সে একটা ব্যক্তি ছিল আর তারা 2টা বীমা কোম্পানি ছিল। কতে প্রশ্ন করছে জনাব কাফি কোন ধরনের বীমা চুক্তি করেন। তার মানে জনাব কাফি এবি কর্পোরেশন আর সিসি কর্পোরেশনের সাথে কোন ধরনের বীমা চুক্তি করেন। উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে দ্বৈত বীমা। উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে দ্বৈত বীমা চুক্তি করেন, দ্বৈত বীমা চুক্তি করেন। তার মানে একই বিষয়বস্তু উনি একাধিক বীমা কোম্পানির সাথে কি করছে, বীমা চুক্তি করছে, এই কারণে এটাকে বলবো দ্বৈত বীমা চুক্তি। খতে বলছে এবি বীমা কর্পোরেশন পরবর্তীতে যে চুক্তি করে তা কোন ধরনের বীমার অন্তর্ভুক্ত। তাহলে দেখেন এবি বীমা কর্পোরেশন কি করছে, একই বিষয়বস্তুর উপর জেড বীমা কোম্পানির সাথে, মানে 2টাই বীমা কোম্পানি, বীমাকারীও বীমা কোম্পানি, বীমা গ্রহীতাও কি, বীমা গ্রহীতাও হচ্ছে আমার বীমা কোম্পানি। তাহলে এই চুক্তিটা কোন বীমার অন্তর্ভুক্ত, এটা হচ্ছে পুনর্বীমার অন্তর্ভুক্ত, এটা হচ্ছে পুনর্বীমার কি, পুনর্বীমার অন্তর্ভুক্ত, পুনর্বীমার অন্তর্ভুক্ত। তার মানে যদি 2টা কোম্পানি কি হয়, 2টা কোম্পানি যদি বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতা 2টাই যদি বীমা কোম্পানি হয়, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে পুনর্বীমা। ঠিক আছে, আশা করি আপনারা এটাও বুঝছেন। আপনাদের সাথে আমার ক্লাস শেষ, ঠিক আছে। আবার যদি কেউ অ্যাডমিশনে ভর্তি হন তখন আবার দেখা হবে। কালকে ভালো মতো পরীক্ষা সবাই দিয়েন, আর মোটামুটি যেই ক্লাসগুলো নিচ্ছি 2টা ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন, আপনাদের মানে ভালো পরিমাণের অবজেক্টিভ হচ্ছে কভার হয়ে যাবে। আর এই ক্লাসটা হচ্ছে আমি 8টার ভিতরে ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর সেখানেই হচ্ছে ডিসক্রিপশন বক্সে আজকের ক্লাসের পিডিএফটাও আমি অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন আর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। ওকে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালো মতো পরীক্ষা দিবেন। আর কি বলবো স্যার, আপনার সাথে কি আমাদের অ্যাডমিশন ক্লাস হবে? হ্যাঁ, যদি হয় তাহলে আমি নিব, খুব সম্ভবত আমি নিব। এমসিকিউ করাবো না তামান না, খুব সরি, আমার হচ্ছে এখন আবার বের হয়ে যেতে হবে, এমনিতেই হচ্ছে 2 ঘন্টা লেট হয়ে গেছে। ঠিক আছে, এমসিকিউ নিয়ে কিছু বলার নাই। এমসিকিউ হচ্ছে যাদের টেস্ট পেপার আছে আমার ক্লাসগুলো ফলো করলে 20টা এমসিকিউ এমনি হয়ে যাবে। আর যাদের টেস্ট পেপার আছে টেস্ট পেপারের এমসিকিউ গুলো যদি একটু পড়ে যাওয়া যায়, যেগুলো বোর্ডে আসছে
মানে বোর্ডে 2-3 বার করে আসছে ওই সমস্ত এমসিকিউ গুলো যদি পড়ে যাওয়া যায়, তাও হচ্ছে এমসিকিউতে হচ্ছে অনেক কমন পড়ার সম্ভাবনা আছে। কারণ তোমাদেরকে আমি একটা ট্রিক শিখাই দিই। ট্রিক্সটা হচ্ছে কি, তুমি যদি বিগত 5-6 বছরের টেস্ট পেপার সলভ করে ফেলো, সিকিউ হোক বা এমসিকিউ হোক, ওইগুলো থেকে ঘুরায় ফিরে প্রশ্নগুলো আসে। ব্যাপারটা বোঝা গেছে? তো তুমি যখন টেস্ট পেপারটা সলভ করবা তখন তুমি নিজেই বুঝবা যে এবার কি প্রশ্নগুলো আসতে পারে। কারণ হচ্ছে আগামী গত বছর আসছে, এর আগের বছর আসছে, তো ওই প্যাটার্নটা তুমি ধরে ফেলতে পারবা, এটা তোমাকে কেউ ধরাই দিতে পারবে না। ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও সেম জিনিস। তুমি যেই ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিবা, ওই ভার্সিটির প্রশ্ন ব্যাংক তোমার ভালো মতো পড়তে হবে। ওই প্রশ্ন ব্যাংকটা পড়লেই তুমি বুঝে ফেলবা যে ওই ভার্সিটিতে কিভাবে তোমাকে প্রশ্নগুলো দিবে। তুমি নিজেই তখন অনুমান করতে পারবা যে তোমার কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো পড়তে হবে না। অনেকে দেখা যায় 10-12 ঘন্টা পরে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। আবার অনেকে দেখবা হচ্ছে মানে প্ল্যানিং করে 5-6 ঘন্টা পরে হচ্ছে 2 ঘন্টা তারা চান্স পায় যায়। প্ল্যানিংটা হচ্ছে আসল, ঠিক আছে? মানে তুমি কোন জিনিসগুলো পড়বা, কোন জিনিসগুলো পড়বা না, এইটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে মেইন। আর এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা তখনই যখন তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইবা, সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক যখন তুমি কি করবা, সলভ করবা, তখনই তুমি বুঝতে পারবা যে তোমার কোন টপিকগুলো পড়া উচিত, কোন টপিকগুলো পড়া উচিত না। এইচএসসির ক্ষেত্রেও সেম, ঠিক আছে? এইচএসসির ক্ষেত্রেও সেম। এইচএসসির ক্ষেত্রেও হচ্ছে তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো কি করো, সলভ করো, তখন প্রশ্ন ব্যাংকের অবজেক্টিভগুলো যখন তুমি করতে থাকবা, তখন তুমি দেখবা যে একই প্যাটার্নের অবজেক্টিভগুলো বারবার আসতেছে, বারবার আসতেছে। তখন তুমি নিজেই বুঝতে পারবা যে আরে এই অবজেক্টিভটা তো বারবার আসতেছে, তার মানে এবারও আসার সম্ভাবনা আছে। তো আমি কি মানে প্রশ্ন জানি, আমি কি বুঝি যে প্রশ্ন কে করতেছে, আমাকে কি প্রশ্ন দেয়, আমি তো জানি না কে প্রশ্ন করতেছে, কি প্রশ্ন করতেছে। কিন্তু আমি যেগুলো সাজেশনে দিই এগুলো আইসা পড়ে। কেন আইসা পড়ে? কারণ আমি প্রশ্ন ব্যাংকটা ঘাটতে ঘাটতে আমি বুঝে গেছি যে এখন এই বছরে কি কি জিনিসগুলো দিতে পারে। তো তোমরা যখন এটা ঘাটবা, তোমরা নিজেরা যখন প্রশ্ন ব্যাংকটা ঘাটবা, তখন তোমরাও আসলে ফিল করতে পারবা, বুঝতে পারবা যে কোন প্রশ্নগুলো স্যাররা আমার এই বোর্ডে দিবে। এক এক বোর্ডের প্যাটার্ন এক এক রকম। ঢাকা বোর্ডের প্যাটার্ন একরকম, সিলেট বোর্ডের প্যাটার্ন একরকম, কুমিল্লা বোর্ডের প্যাটার্ন একরকম। কোনো বোর্ডই তার বোর্ডের প্রশ্নের প্যাটার্ন থেকে বের হয় না। ঢাকা বোর্ডের প্যাটার্ন থেকে বের হয় না, কুমিল্লা বোর্ডের প্যাটার্ন থেকে বের হয় না। যে আলাদা আলাদা বোর্ডের আলাদা আলাদা প্যাটার্ন আছে। তুমি সব বোর্ড না পড়ো, তুমি ধরো কুমিল্লা বোর্ডের, তো তুমি কুমিল্লা বোর্ডের বিগত 4-5 বছরের প্রশ্নগুলো পড়ো। তুমি যখন সিকিউ আর এমসিকিউ গুলা কুমিল্লা বোর্ডের বিগত 4-5 বছরের গুলা পড়বা, পরীক্ষার হলে গেলে দেখবা যে তুমি তোমার কাছে মনে হবে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, তুমি আগে থেকে এইগুলা তুমি আগেই দেখছো, ঠিক আছে? কারণ টপিক তো লিমিটেড, এই লিমিটেড টপিক থেকেই তোমাদেরকে প্রশ্নগুলা করবে। তো তুমি যদি এমন 4-5 বছরের হচ্ছে প্রশ্ন ব্যাংকটা দেখে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো এটা আরো আগে বলার দরকার ছিল, যদিও আপনাকে অনেক মিস করবো, আমিও তোমাদের সবাইকে অনেক মিস করব। 3 মাস ধরে তোমাদের সাথে আছি, ক্লাস করতেছি, ঠিক আছে? কিন্তু এখন কিছু করার নাই। বিদায় সবসময় কষ্টের, তাও বিদায় নিতে হবে। আমার আজকে ক্লাসটা শেষ করতে ইচ্ছা করতেছে না, কিন্তু তাও আমার ক্লাসটা শেষ করতে হবে, কারণ আমার স্টুডেন্টরা বসে আছে, তাদেরও কালকে পরীক্ষা, তোমাদেরও কালকে পরীক্ষা, তাদেরও কালকে পরীক্ষা, ঠিক আছে? তো তোমাদের আর কিছু বলার নাই, তোমরা ভালো করে পড়াশোনা করো, এইচএসসি পরীক্ষাটা দেওয়ার পরে হচ্ছে 10-15 দিন একটু চিল করো। কিন্তু এরপরে আমি তোমাদেরকে একটা কথাই জাস্ট বলবো, শেষ মুহূর্তে একটা কথাই জাস্ট বলবো। আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে এসএসসি এইচএসসি তে তেমন ভালো জিপিএ নাই, কিন্তু তারা হচ্ছে অ্যাডমিশনে খুব ভালো করছে, ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। কারণ অ্যাডমিশনের পড়ালেখা এইচএসসির পড়ালেখা থেকে সম্পূর্ণ অন্যরকম। মানে এইচএসসির পড়ালেখাটাই একরকম, অ্যাডমিশনের পড়ালেখাটাই হচ্ছে আরেক রকম। ব্যাপারটা বুঝা গেছে? তো তুমি যদি অ্যাডমিশনের 3 মাস কাজে লাগাইতে পারো, ধরো তুমি, এখন আমি বলবো না যে আমার অ্যাডমিশনে ভর্তি হও, ক্লাস করো, কোনো দরকার নাই। তুমি যদি নিজে নিজে পড়তে পারো, তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো নিজে নিজে সলভ করতে পারো, প্রশ্ন ব্যাংকগুলো অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে। তুমি যে ইউনিটের প্রিপারেশনই নাও না কেন, বি ইউনিটের নাও বা সি ইউনিটের নাও, প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা সহ তোমাকে পড়তে হবে। তুমি সর্বপ্রথম এইচএসসি পরীক্ষাটা দেওয়ার পরেই 10 দিন চিল করার পরেই তুমি টার্গেট নিবা যে আগামী 20 থেকে 25 দিনে আমি আমার সি ইউনিটের প্রশ্ন ব্যাংক পুরোটা পড়ে শেষ করে ফেলবো। তোমাদেরকে একটা কথা বলবো, রিসেন্ট 2 বছরের প্রশ্ন তোমরা সলভ করবা না। ধরো এই গত 2 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা তোমরা দেখবাও না। ওই 2টা প্রশ্ন ছাড়া বাকি যত প্রশ্নগুলো আছে, সবগুলো প্রশ্ন তুমি 20 থেকে 25 দিনে ব্যাখ্যা সহ শিখবা। শিখার পর ওই 2টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে যাবা, দেখবা তুমি সব পারো। তখনই তুমি বুঝে ফেলবা যে কোন জিনিসগুলো তোমার পড়তে হবে, কোন জিনিসগুলো তোমার পড়তে হবে না। আমি এই টেকনিকটা অবলম্বন করে চান্স পাইছি। আসলে আমি এত বেশি পড়ি নাই, ঠিক আছে? কিন্তু আমি এই টেকনিকটা কি করছি,
ফলো করছি। তো এই টেকনিকটা তোমাদের কি করতে হবে, ফলো করতে হবে, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহ পড়তে হবে, বি ইউনিট হোক সি ইউনিট হোক, কারণ এইচএসসি শেষ, প্রায় মানে শেষই হয়ে গেছে। অ্যাডমিশনের প্রিপারেশন এখন সবার নিতে হবে। আর অ্যাডমিশনের পিরিয়ডটা এতটা ভয়ানক একটা সময়, মনে করো তুমি কোনো জায়গায় চান্স পাবা না, কারণ সবাই চান্স পাবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, আমি কোনো জায়গায় চান্স পাই নাই। আমার আব্বা আম্মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার, আমার সাথে ঠিকমতো কথাবার্তা বলে না, আমি ওয়াশরুমে যেয়ে কান্না করি, আমি যে একটা মানুষ এক্সিস্ট করতেছি বাসায় এটা কারো ফিল নাই। আমি চান্স পাই নাই অন্য একটা কারণে, কি কারণে, কারণ আমি রেজাল্ট সার্চ দেওয়ার সময় কাকতালীয়ভাবে 5টা ইউনিভার্সিটিতেই ভুল রোল দিয়ে রেজাল্ট সার্চ দিছি, তো কোথাও আমার রেজাল্ট শো করে নাই। তো যখন হচ্ছে সাবজেক্ট চয়েসের ডেট আসতেছিল, 3 দিন বাকি আছে, তখন আমার ফোনে শুধু আমার আব্বার ফোনে শুধু মেসেজ আসতেছে, আর আব্বা মা ডাইকা ডাইকা বলে কি রে এটা কিসের মেসেজ, 3 দিন সাবজেক্ট চয়েস লেফট এগুলা দেখাইতেছে। তো তখন আমি আবার প্রবেশপত্রগুলো বের করছি, বের করে ভালো মতো দেখা যখন আবার আমি সার্চ দিছি রেজাল্ট দেখি 5 জায়গাতেই চান্স পাই বসে আছি। কিন্তু আল্লাহ কি করছে, আল্লাহ হচ্ছে আমাকে দুনিয়াটা দেখাই দিছে। তো অ্যাডমিশনটা খুবই একটা অন্যরকম মুহূর্ত। তো এই মুহূর্তটাতে মন খারাপ করা যাবে না, ভাঙ্গা পড়া যাবে না, কারণ কারো জীবনে আসলে আটকায় থাকে না, সবার জীবনে চলবে। এই 4-5টা মাস একটু কষ্ট করতে হবে, একটু কথা টথা শুনতে হবে, এরপরে দেখবা জীবন জীবনের মতোই সুন্দর মতো চলতেছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এটাই মাথায় রাখবা যে যার যার জীবন তার তার, তুমি যদি সময় নষ্ট করো এটা তোমারই লস, তুমি যদি ঠিকমতো একটু পড়াশোনা করো এটা তোমারই লাভ। মানে সকল সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়, পড়াশোনার কোনো ভাগ বাটোয়ারা আসলে হয় না, ঠিক আছে। তো এটা যার যার ব্যক্তিগত জিনিস, যার যার ব্যক্তিগত অ্যাসেট, সেই অ্যাসেটটা তুমি তোমার অ্যাসেটটা কিভাবে তুমি ইনভেস্ট করবা এটা তোমার দায়িত্ব, তোমার ব্যাপার। তো সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক ভালো থাকবে, ঠিক আছে। এখন বিয়ে করলে ভালো লাগতো, বউ বকা দিয়ে অ্যাডমিশনের জন্য পড়াইতো, আরে ছাগল কি বলবো লিওন, আচ্ছা না বলি কিছু। বিয়ে আসলে মানে এই বয়সে, তোমাদের বয়সে বিয়ে জিনিসটা অনেক ফ্যান্টাসির মতো কাজ করে, কিন্তু বিয়ে জিনিসটা আসলে মানে এটা খুবই বড় একটা দায়িত্ব, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, যেই জায়গায় আমি নিজেই চলতে পারি না সেই জায়গায় আরেকজনের মেয়েকে এনে আমি কিভাবে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো এটাই তোমাদের সাথে অনেক কথা বললাম, 3 মাস তোমাদের সাথে অনেক ক্লাস নিচ্ছি, খুব ভালো লাগছে। তোমরা ছিলা প্রথম থেকেই, প্রথমে তো 5জন 10জন 15জন 20জন ক্লাস করছে, তো রিসেন্ট ভালোই ক্লাস করছে, আমার নিজের কাছেও ভালো লাগছে। আমার ইউটিউব চ্যানেল খুলছি তোমাদের সাথেই, 3 মাসে দেখতে দেখতে প্রায় 450টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো অনেক। তো আমি কখনো ভাবি নাই, যে আমি কখনো বুঝি নাই যে আমি কখনো ইউটিউব চ্যানেল খুলবো, তো খুলে ফেলছি, ক্লাসগুলো আপলোড দিতেছি, ভালোই লাগতেছে, মানুষ হচ্ছে কমেন্ট টমেন্ট করে, নিজের কাছেও ভালো লাগে, ঠিক আছে। তো এইটাই মানে পড়ালেখাটা আমি আসলে পড়াই হচ্ছে প্যাশন থেকে, তো এই কারণে আমার একটু কষ্ট হলো, আমি পড়াইতে চাই। হুম, তোমরা একটু ভালো করে পড়াশোনা করবা, ভালো মানুষ হবা, মানুষের সাহায্য করবা, মানুষের পাশে থাকবা, কখনো স্বার্থপর হবা না, বন্ধুত্ব কখনো নষ্ট করবা না। ছেলেরা হোক মেয়ে হোক, মেয়েরা বেশি বন্ধুত্ব নষ্ট করে, ছেলেরা কমই নষ্ট করে, সকালে মারামারি লাগলে বিকালে আবার একসাথে ঘুরে, ঠিক আছে। তো বন্ধুত্ব কখনো নষ্ট করা যাবে না, এটা একটা অমূল্য জিনিস, বন্ধুত্ব কখনো নষ্ট করবে না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা, সবার সাথে হাসি দিয়ে কথা বলার চেষ্টা করবা, কারোর সাথে রাগারাগি করার দরকার নাই। জীবন আসলে খুবই সহজ, আবার খুবই জটিল, এখন তুমি এটাকে যেইভাবে নাও, ঠিক আছে। অনেক কথা বলে ফেলছি, তোমাদের আর সময় নষ্ট করবো না, তোমরা আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া, তোমাদের সফলতা কামনা করি, তোমাদের জন্য অনেক দোয়া করি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।